হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পিএস এর গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তো এই পিএস এর গাণিতিক সমস্যাবলী নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের কিছু বেসিক জানা লাগবে, আর সেই বেসিকের প্রথম জিনিসটা হচ্ছে মোল। তা আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া মোল কি, তোমরা অনেকেই অনেকভাবে হচ্ছে এটা অ্যান্সার দিবা, বাট মোল অ্যাকচুয়ালি কি জানো ভাইয়া? মোল হচ্ছে একটা সংখ্যা, এবং সেই সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23, অর্থাৎ এই সংখ্যাটাকে তোমার মোল বলা হয়। কোথাও যদি তুমি দেখো 6.02 10⁻23টা অণু আছে, সেখানে আমরা বলতে পারি যে আমাদের 1 মোল অণু আছে। কোথাও যদি 6.02 10⁻23টা পরমাণু থাকে, আমরা বলতে পারি যে 1 মোল পরমাণু আছে। কোথাও যদি 6.02 10⁻23টা আয়ন থাকে, আমরা বলতে পারি যে 1 মোল আয়ন আছে। আবার কোথাও যদি 6.02 10⁻23টা কলম থাকে, আমরা বলতে পারবো যে 1 মোল কলম আছে। আবার কারো কাছে যদি 6.02 10⁻23 টাকা থাকে, আমরা বলতে পারবো যে তার কাছে 1 মোল টাকা আছে। তার মানে কিন্তু মোল কেবল অণু, পরমাণু বা আয়নেরই হবে এরকম না, মোল কিন্তু যে কোনো কিছুরই মোল হইতে পারে, খালি সংখ্যাটা কত হওয়া লাগবে? 6.02 ইন্টু 10⁻23। তো এই মোলের একটা চেইন ফর্মুলা আছে, যেই ফর্মুলাটা আমরা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় বারবার ইউজ করব। তো চলো আমরা একটু চেইন ফর্মুলাটা দেখে আসি। তো চেইন ফর্মুলার প্রথমটা দেখো যে মোল n = হচ্ছে আমাদের W/m। এই W মানে হচ্ছে ভর, আর m মানে হচ্ছে আণবিক ভর। তার মানে আমি n এর জায়গায় লিখতে পারি W/m। আচ্ছা, এরপর আমরা এখানে লিখতে পারি N/Na, যেখানে দেখো n মানে হচ্ছে আমাদের সংখ্যা, আর Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 6.02 10⁻23। আবার এর পরিবর্তে আমরা লিখতে পারি এখানে VSTP/22.4। ওকে, এখানে হচ্ছে VSTP বলতে বোঝাচ্ছে এসটিপিতে আয়তন। যদি এসটিপিতে আয়তন দেওয়া থাকে, তাহলে আমরা লিখব VSTP/22.4। আবার ঠিক এই জায়গায় আমরা লিখতে পারি VSATP/24.789। আবার এখানে আমরা লিখতে পারি PV/RT। যদি কখনো তোমার চাপ, আয়তন এবং তাপমাত্রা দেওয়া থাকে, তখন তুমি n এর জায়গায় PV/RT ফর্মুলাটা ব্যবহার করবা। আবার এখানে আমরা লিখতে পারি ভাইয়া S/V। এই S মানে হচ্ছে ঘনমাত্রা, আর V মানে হচ্ছে আয়তন। তার মানে আমি কিন্তু এই ঘনমাত্রার আয়তনও যদি আমি গুণ করি, তাহলে কিন্তু ভাই আমি মোল সংখ্যা পেয়ে যাচ্ছি। এখন আমি কখন কোন ফর্মুলাটা ব্যবহার করব একটু লক্ষ্য করো। আমি এই যদি ভর দেওয়া থাকে, বা আমাকে ভর বের করতে বলে, বা ভর নিয়ে কাজ করতে বলে, তখন n এর জায়গায় আমরা W/m এই ফর্মুলাটা ব্যবহার করব। যদি ভাই আমার কখনো সংখ্যা বের করতে বলে, বা সংখ্যা থেকে কাজ করতে বলে, তাহলে আমরা N/Na এই ফর্মুলাটা ব্যবহার করব। বা যদি কোশ্চেনে কখনো STP বলা থাকে, তখন আমরা VSTP/22.4 এই ফর্মুলাটা ব্যবহার করব। যদি SATP বলা থাকে, তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। আর যদি কখনো চাপ দেওয়া থাকে, তাপ দেওয়া থাকে, এবং হচ্ছে আয়তন দেওয়া থাকে, তখন আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব PV/RT। আর এই যদি ঘনমাত্রা দেওয়া থাকে, বা ঘনমাত্রা বের করতে বলে, তখন হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে S/V। তো এটা হচ্ছে আমাদের এই মৌলের চেইন ফর্মুলা, এবং এই ফর্মুলাটাকে আমরা কিন্তু আজকে বিভিন্ন জায়গায় প্রায় সময়ই ব্যবহার করব। তো এখন এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, আমাদের এখানে যে W আছে, এই W এর একক হবে গ্রাম। সবসময় মনে রাখবা W এর একক হবে গ্রাম। আর যতগুলো V আছে, প্রত্যেকটা V এর ইউনিট হবে লিটার। তাহলে প্রত্যেকটা V এর ইউনিট কি হবে ভাইয়া? লিটার হবে, লিটার। ওকে, তাহলে সকল V এর একক হবে হচ্ছে লিটার। আর যে W আছে, W এর একক হবে কি ভাই বলো তো? গ্রাম। তো এই সিম্পল কনসেপ্টটাকে কাজে লাগায় চলো আমরা দুইটা ম্যাথ সলভ করি। আমাদের প্রথম যেটা বলছে যে 50 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল কত। এখানে লক্ষ্য করো যে আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের কি দেওয়া আছে ভাইয়া? আয়তন দেওয়া আছে। আর কি দেওয়া আছে ভাইয়া? দেখো এর ঘনমাত্রা দেওয়া আছে। তো আমাকে কি বের করতে বলছে? মোল বের করতে বলছে। তার মানে আমি n বের করব, বাট আমাকে আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে। তো আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকলে ভাই কোন ফর্মুলা? S/V। সো আমি এখানে লিখতে পারি n = S/V, যেখানে আমাদের ঘনমাত্রার মান হচ্ছে 0.2, আর আমাদের V আয়তন হচ্ছে 50 ml। সো আমি বলছি এটাকে আমাদের লিটারে নিয়ে যেতে হবে। তার মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করা যেই কথা, 10⁻³ দিয়ে গুণ করা একই কথা। সো তুমি যদি এটা গুণ করে দাও, তাহলে কিন্তু আমাদের এখানে মূল সংখ্যাটা বের হয়ে চলে আসতেছে। ওকে, এবং এটা তুমি মুখোমুখি গুণটা করে ফেলতে পারবা। তো আমরা এরপরে আরেকটা প্রবলেম দেখি। কি বলছে? 50 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে 1 মোলারে প্রকাশ করো। এখন দেখো এই 50 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে 1 মোলারে প্রকাশ করতে বলছে। তো যদি এরকম কখনো থাকে যে আমাদেরকে 1 মোলারে প্রকাশ করতে বলে, তাহলে সিস্টেমটা খুবই সহজ। আমরা কি করব? আমরা এইটাকে এবং এটাকে গুণ করে দিব। তাহলে আমি লিখব 50 × 0.2, জাস্ট গুণ করবা। যেই মান দুইটা দেওয়া থাকে, দেখো আয়তন দেওয়া, ঘনমাত্রা দেওয়া না,
50 ml 0.2 মোলারকে 1 মোলারে প্রকাশ করো। তো 1 মোলারে প্রকাশ করতে গেলে আমরা কি করব, যা দেওয়া থাকবে এই যে 50 আর 0.2 এটাকে গুণ করবা, গুণ করে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে পাশে লিখবা হচ্ছে ml আর এর পাশে লিখে দিবা 1 মোলার। দ্যাটস ইট, এটা 1 মোলারে কনভার্ট হয়ে গেছে। দ্যাটস ইট। তাহলে কি করব, এই আয়তনের ঘনমাত্রা আমরা গুণ করে দিব, তারপরে পাশে ml লিখবো আর পাশে 1 মোলার লিখবো। তাহলে এটা গুণ করলে আমাদের যা আসতেছে সেটা হচ্ছে 10 ml 1 মোলার। এই তো সিম্পল। সো আমাদের এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের আজকের ক্লাসে প্রায় কাজে লাগবে। তো আমরা মোটামুটি মোল সম্পর্কে একটা আইডিয়া নিলাম। তো এখন আমরা এই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমার তুল্য ভর। তো দেখো আমাদের আরেকটা কনসেপ্ট জানা লাগবে, সেটা হচ্ছে তুল্য ভর। তো তুল্য ভর কি জিনিস লক্ষ্য করো, গত ক্লাসে আমরা কিন্তু তুল্য সংখ্যা নিয়ে আলোচনা করেছি। তো তুল্য সংখ্যা কি ছিল সেটা তোমরা দেখছো যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কয়টা হাইড্রোজেন দিতে পারে, ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যা হচ্ছে কয়টা OH দিতে পারে, রাইট? তো সেই তুল্য ভর নিয়ে এখন আমরা আলোচনা করব। তো এখন দেখো আমি যদি তোমাকে বলি ভাইয়া সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত, তো তুল্য ভর কত এটা আগে তোমাদের ডেফিনেশনটা জানা লাগবে। তুল্য ভর মানে কি ভাইয়া? তুল্য ভর মানে কি জানো? তুল্য ভর ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর, আণবিক ভর ডিভাইডেড বাই হবে তুল্য সংখ্যা। আণবিক ভরকে আমরা যদি তার তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে তোমার তুল্য ভর। তাহলে এখন যদি তোমাকে বলা হয় ভাইয়া সালফিউরিক অ্যাসিড H2SO4 এর তুল্য ভর কত ভাইয়া? H2SO4 এর তুল্য ভর হবে H2SO4 এর আণবিক ভর, এই H2SO4 এর আণবিক ভর কত? 98 ডিভাইডেড বাই H2SO4 এর তুল্য সংখ্যা। তো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা গত ক্লাসে আমরা দেখে আসছি, এর তুল্য সংখ্যা হচ্ছে 2। তো আমি যদি ভাগ করি তাহলে এর তুল্য ভর আসবে 49 গ্রাম। ওকে, সো আমি যদি এর পরে দেখি ধরো ক্যালসিয়াম কার্বনেট, ভাইয়া ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর কত হবে ভাইয়া? ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর হবে হচ্ছে তোমার এর আণবিক ভর 100 আর ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2। সো তুমি যদি ভাগ করে দাও তোমার ভ্যালুটা আসবে হচ্ছে 50 গ্রাম। ঠিক সিমিলারলি তোমাকে যদি বলি ভাইয়া সোডিয়াম কার্বনেটের তুল্য ভর কত, ভাইয়া সোডিয়াম কার্বনেটের তুল্য ভর হবে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106 ডিভাইডেড বাই সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা, এর তুল্য সংখ্যা হচ্ছে 2, যেটা আমরা গত ক্লাসে দেখছি। সো করলে আসবে আমার 53 গ্রাম। তার মানে দেখো আমি তুল্য ভর কিভাবে বের করতেছি, তুল্য ভর বের করতেছি হচ্ছে ভাই আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করে। ওকে, এবং এই যে 49 গ্রাম, এই 49 গ্রাম কার তুল্য ভর? সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর, এবং এইটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিডের এক তুল্য ভর। তারপর দেখো এই যে 50 গ্রাম এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের তুল্য ভর, এটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেটের এক তুল্য ভর। তাহলে তোমাকে যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের এক তুল্য ভর কত, কত ভাই? 49 গ্রাম। তাহলে তোমরা বলো তো 490 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত তুল্য ভর? দেখো 490 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত তুল্য ভর? তো ভাই কত তুল্য ভর হবে একটু লক্ষ্য করো যে 49 গ্রামে হয় এক তুল্য ভর, তাহলে 490 গ্রামে হবে কত তুল্য ভর? ভাইয়া 10 তুল্য ভর। সো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে ভাইয়া 10। তো আমরা এই সিম্পল একটা কনসেপ্ট জানলাম তুল্য ভর সম্পর্কে, এটা আমাদের কাজে লাগবে। তো এখন আমরা আরেকটা বেসিক সম্পর্কে জানবো, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ঘনমাত্রা। তো আমাদের এই ঘনমাত্রা নিয়ে আলোচনা করব। তো ঘনমাত্রার ভাইয়া অনেকগুলো একক আছে, যেই এককগুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের পরিমাণগত রসায়নে আলোচনা করব। বাট এই লেকচারে আমাদের ঘনমাত্রা সম্পর্কে কিছু বেসিক ধারণা একেবারেই না থাকলে নয়। সো এই কারণে আমি ঘনমাত্রা নিয়ে তোমাদেরকে খুবই সিম্পল কিছু আইডিয়া দিচ্ছি। দেখো ঘনমাত্রার অনেকগুলো একক আছে, তার মধ্যে আমরা ঘনমাত্রার দুইটা একক নিয়ে একটু এখন আলোচনা করব। তার একটা হচ্ছে আমাদের মোলারিটি, আরেকটা হচ্ছে আমাদের মোলালিটি, আরেকটা হচ্ছে আমাদের নর্মালিটি। তো আমরা ওই মোলালিটিতে যাচ্ছি না, ফর্মালিটিতে যাচ্ছি না, আমরা জাস্ট মোলারিটি আর নর্মালিটি এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করব। নর্মালিটি, ওকে। তো মোলারিটি আর এটা কি? নর্মালিটি। এখন মোলারিটিকে প্রকাশ করা হয় কি দিয়ে? বড় হাতের M দিয়ে বা S দিয়ে। আর নর্মালিটিকে কি দিয়ে প্রকাশ করা হয় ভাইয়া? বড় হাতের N দিয়ে। ওকে, তো এখন এই মোলারিটির ডেফিনিশন কি? মোলারিটির ডেফিনিশন হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মোলারিটি। আর ভাইয়া নর্মালিটি কি? নর্মালিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত তুল্য ভর থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নর্মালিটি। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নে, বাট আমরা জাস্ট তোমাদেরকে সিম্পল কিছু আইডিয়া দিয়ে রাখতেছি যে মোলারিটি কি। মোলারিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল থাকে। যদি বলি ভাইয়া 1 লিটারে 5 মোল আছে, তাহলে আমার মোলারিটি কত? মোলারিটি হবে 5 মোলার। ওকে, সিম্পল জিনিস। এখন তোমাকে যদি বলা হয় 1 লিটার দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, তাহলে এটার নর্মালিটি কত?
একটু খেয়াল করো 1 লিটার দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তো তোমরা বলো, আমার বলছে 1 লিটার দ্রবণে যত তুল্য ভর থাকবে, বলো 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান তত তুল্য ভর। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান হচ্ছে ভাইয়া 1 তুল্য ভর। তার মানে এটা হচ্ছে আমাদের 1 তুল্য ভর। তার মানে 1 লিটার দ্রবণে 1 তুল্য ভর আছে। সুতরাং এটা নরমালিটি কত ভাইয়া? নরমালিটি হচ্ছে 1 নরমাল। ওকে, তো খুবই সিম্পল জিনিস এগুলা। তো আমাদের এই মোলারিটি এবং নরমালিটি ডেফিনেশনের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে মোলারিটি এবং নরমালিটির মধ্যে কিভাবে পারস্পরিক রূপান্তর করা যায়, এদের মাঝখানে কিভাবে মোলারিটি দেওয়া থাকলে নরমালিটি বের করা যায়, আবার নরমালিটি দেওয়া থাকলে মোলারিটি বের করা যায়। কারণ আমাদের কিছু কিছু ম্যাথে প্রায় সময় নরমালিটি দিয়ে দেয়, সেখান থেকে আমাদের মোলারিটি বের করা অঙ্কটা করতে হয়। তো এটা আসলে খুবই সহজ একটা জিনিস। তো আমরা সেটা কিভাবে করব একটু লক্ষ্য করো। দেখো, এই মোলারিটি আর নরমালিটির পারস্পরিক রূপান্তরের একটা সূত্র আছে, খুবই সিম্পল একটা সূত্র। মোলারিটি আর হচ্ছে আমাদের নরমালিটি, এই মোলারিটি আর নরমালিটিকে আমরা কিভাবে পারস্পরিক রূপান্তর করতে পারি? সূত্রটা হচ্ছে আমাদের n ইকুয়াল টু ES। n ইকুয়াল টু ES। n মানে কি ভাইয়া? আমাদের নরমালিটি। S মানে কি? মোলারিটি। আর E মানে কি? গত ক্লাসে দেখছি তুল্য সংখ্যা। তার মানে দেখো, আমি যদি মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমি নরমালিটি পেয়ে যাচ্ছি। কীরকম ব্যাপারটা? ধরো তোমাকে বললাম 0.3 মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4 সমান কত নরমাল দ্রবণ। তো এটাকে নরমালিটিতে কনভার্ট করতে বলছে। ভাই কীভাবে বের করবো? ভাই n ইকুয়াল টু কি বলছি? ES। বলো সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। আর S কত এখানে? 0.3। তার মানে আমার আসতেছে কত? 0.6। তো এটাই হবে আমাদের নরমালিটিতে কনভার্ট হয়ে গেল। ঠিক সিমিলারলি তোমাকে যদি নরমালিটি দেওয়া থাকতো, তোমাকে যদি বলতাম 0.6 নরমাল H3PO4 সমান কত মোলার সলিউশন, কত মোলার সলিউশন বের করতে বলছে, তাহলে ভাই এখন আমরা কিভাবে করতাম? দেখো ভাই n ইকুয়াল টু আমাদের ES। দেখো আমার n এর ভ্যালু দেওয়া আছে 0.6, আর আমরা জানি H3PO4 এর তুল্য সংখ্যা হচ্ছে 3। সো আমরা এখান থেকে S এর মানটা কিন্তু বের করে ফেলতে পারি। আমাদের S এর ভ্যালুটা হবে 0.2 মোলার। তো এরকমভাবে আমাদের প্রায় সময় মোলারিটি দেওয়া থাকতে পারে, মোলারিটি দিয়ে আমাদের নরমালিটি বের করতে বলতে পারে, অথবা নরমালিটি দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমরা মোলারিটি বের করে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো। ওকে, সো আমাদের এই যে বেসিক গেল তুল্যভর এবং ঘনমাত্রা সম্পর্কে। ঘনমাত্রা আমরা জাস্ট দুইটা ইউনিট নিয়ে আলোচনা করলাম, একটা মোলারিটি আর একটা হচ্ছে নরমালিটি, এবং এদের মাঝখানে কীভাবে রূপান্তর করা যায় সেটাও আমরা দেখে নিলাম। তো আমাদের এখন এই ঘনমাত্রা বের করার কয়েকটা সিম্পল টেকনিক আছে বা কিছু শর্টকাট আছে, এই শর্টকাটগুলো আমরা এখন একটু দেখব। তো দেখো, এই পার্সেন্ট থেকে কীভাবে ভাইয়া ঘনমাত্রা বের করা যায়। আমাদের প্রায় সময় প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া থাকে, সেই পার্সেন্টেজ থেকে আমাদের ঘনমাত্রা বের করতে হয়। আবার হচ্ছে আমাদের PPM দেওয়া থাকে, PPM থেকে ঘনমাত্রা বের করতে হয়। তো এখন আমরা সেই জিনিসগুলো নিয়েই আলোচনা করব। তো দেখো ভাই, পার্সেন্ট থেকে কিভাবে ঘনমাত্রা বের করতে হয়। তো আমাদের প্রায় সময় দেখবে প্রশ্ন এরকম থাকে X% সামথিং, হ্যাঁ এরকম দেওয়া থাকে। তো আসলে এই X% এরপরে ব্রেকেটে একটা জিনিস দেওয়া থাকে। ব্রেকেটে কি দেওয়া থাকে জানো ভাইয়া? ব্রেকেটে হচ্ছে আমাদের থাকবে দ্রব্য বাই দ্রবণ। ওকে, কি দেওয়া থাকে বলো তো ভাইয়া? দ্রব্য বাই দ্রবণ। তাহলে X% ব্রেকেটে যা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের দ্রব্য বাই দ্রবণ। তো এগুলো নিয়েও আমরা পরিমাণগত রসায়নে ডিটেলসে অনেক আলোচনা করব, বাট তোমরা আপাতত জাস্ট খালি সূত্রটা একটু জেনে রাখো। যদি এরকম দেওয়া থাকে X% W/V, যদি এরকম দেওয়া থাকে X% W/V, তাহলে তার জন্য আমাদের ঘনমাত্রা বের করা ফর্মুলা হবে S ইকুয়াল টু 10x/m। কী হবে ভাই বলো তো? S ইকুয়াল টু 10x/m। ওকে, তাহলে কি বললাম? X% W/V যদি দেওয়া থাকে তাহলে ঘনমাত্রা বের করার ফর্মুলা হবে কি? 10x/m। আবার ঠিক সিমিলারলি যদি তোমাকে বলা হয় X% W/W দেওয়া থাকে, তাহলে ভাই আমাদের ফর্মুলাটা কি হবে ভাইয়া? ফর্মুলাটা হবে S ইকুয়াল টু 10 ρx/m। ওকে, X% W/W থাকলে ফর্মুলাটা হয়ে যাবে 10 ρx/m। আবার যদি এরকম দেওয়া থাকে ভাইয়া X% V/V, তাহলে ভাইয়া তার জন্য আমাদের ফর্মুলাটা কি হবে? সেটার জন্য আমাদের ঘনমাত্রা বা মোলারিটি বের করার ফর্মুলা হচ্ছে 10 ρx/m। একই রকম যে এখানেও 10 ρx/m, এখানেও কি 10 ρx/m। ওকে ফাইন। এখন যদি কখনো তুমি দেখো এরকম যে শুধু X% দেওয়া, কোনো কিছু দেওয়া নাই, তাহলে তুমি কি করবা? তুমি বাই ডিফল্ট ধরে নিবা এখানে W/V দেওয়া আছে। যদি কোনো কিছু দেওয়া না থাকে আমরা কি ধরে নিব? ধরে নিব আমাদের W/V দেওয়া আছে। আর তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে হচ্ছে আমাদের 10x/m।
তো দেখো এটা হচ্ছে আমাদের পার্সেন্ট থেকে ঘনমাত্রা বের করার কিছু ফর্মুলা। তো এই ভাই এই ফর্মুলাগুলো কোত্থেকে আসছে, এই ফর্মুলাগুলো কিভাবে আসছে, এগুলো কোনো রকেট সায়েন্স না, এগুলো খুবই সিম্পল জিনিস যেটা আমরা পরিমাণগত রসায়নে তোমাদেরকে খুব ডিটেলসে বুঝাই দিব। তো কোনো সমস্যা নাই, আপাতত তোমরা জাস্ট দুইটা সূত্র মনে রাখতে পারো যে x% W/V থাকলে আমাদের ঘনমাত্রা বের করার ফর্মুলাটা কি, আবার x% W/W থাকলে আমাদের ঘনমাত্রা বের করার ফর্মুলাটা কি, এই দুটো আপাতত মনে রাখলেই হবে। আর যদি কখনো তোমার পার্সেন্টের সাথে কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব সেখানে আমাদের W/V আছে, আর তার জন্য আমাদের ফর্মুলাটা কি, সেটা হচ্ছে 10x/m। খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, তো চলো আমরা এবার একটা ম্যাথ করে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো আমার কাছে এরকম দেওয়া আছে যে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। তো দেখো এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা বের করতে বলছে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। তো আমরা কিভাবে বের করবো ভাই সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা? দেখো 2.5% দেওয়া, আমার কিন্তু পাশে কিছু দেওয়া নাই, আমার কিন্তু পাশে W/V এরকম কিছু দেওয়া নাই। তাহলে ভাই আমার ঘনমাত্রা বের করার ফর্মুলাটা কি হবে? S = হবে হচ্ছে 10x/m। কোনো কিছু যদি দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিই এখানে W/V আছে, সো তার জন্য ফর্মুলা হচ্ছে 10x/m। সো আমি যদি বসাই দেই, দেখো 10 × x এর মান কত 2.5 / m। সোডিয়াম হাইড্রোক্সাইড বলে দিচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে কত 40। সো তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে তোমার ভ্যালু আসবে, উপরে থাকবে 25, নিচে আসবে 40, এবং এটাকে যদি তুমি ভাগ করো তোমার ভ্যালুটা আসবে 0.625 মোলার। সো দ্যাট উইল বি আওয়ার অ্যান্সার। ওকে, সো এইভাবে আমাদের প্রায় সময় হচ্ছে পার্সেন্ট দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের ঘনমাত্রা বের করে পিএইচ এর অঙ্ক করা লাগতে পারে। ওকে, তো আমরা এরপরে আরেকটা কনসেপ্ট দেখি, সেটা হচ্ছে পিপিএম থেকে কিভাবে ভাইয়া ঘনমাত্রা নির্ণয় করা যায়, মানে পিপিএম এর সাথে আমাদের ঘনমাত্রার সম্পর্কটা কি। দেখো ভাই পিপিএম এর সাথে ঘনমাত্রার একটা সম্পর্ক আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, পিপিএম = 10⁻³ তারপরে m × s। পিপিএম = কি 10⁻³ m × s। এখানে m কি ভাইয়া? m হচ্ছে আণবিক ভর, s কি ভাইয়া? s হচ্ছে আমাদের মোলারিটি, আর ভাইয়া পিপিএম তো তোমরা জানোই পিপিএম মানে কি, পিপিএম মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। ওকে ফাইন। তো আমাদের যদি তোমার এরকম দেওয়া থাকে কখনো যে 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম কত, দেখো এটা মোলারিটিতে দেওয়া আছে, এর পিপিএম বের করতে বলছে। তো তোমাকে যদি পিপিএম বের করতে বলে তাহলে তুমি কি করবা? দেখো ভাই পিপিএম = কি 10⁻³ m × s। তাহলে 10⁻³ তারপরে m এর মান কত ভাইয়া? এটা সোডিয়াম হাইড্রোক্সাইড 40 × s, s এর মান কত 0.01। সো তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তোমার ভ্যালুটা আসবে 400 ppm। সো এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, খুবই সহজ। এরকম আমাদের ঘনমাত্রা থেকে পিপিএম বের করতে বলতে পারে, আবার কখনো কখনো পিপিএম দিয়ে ঘনমাত্রা বের করতে বলতে পারে। যেমন কীরকম, যদি তোমাকে বলা হয় 400 ppm সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কত বা ঘনমাত্রা কত। তো যদি ঘনমাত্রা বের করতে বলে তখন আমরা কি করব? 400 ppm সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, তার মানে আমার কিন্তু এবার দেখো তাহলে আমার কি পিপিএম দেওয়া আছে, পিপিএম = কি 10⁻³ m × s। এখন পিপিএম দেওয়া আছে কত 400 = 10⁻³ আণবিক ভর কত 40 ইন্টু কত s, এই s এর মান বের করা লাগবে, ভাগ দিয়ে দাও, ভাগ দিয়ে দিলে অ্যান্সার চলে আসবে, অ্যান্সারটা মেবি আসবে 0.01 মোলার। ওকে, সো এইভাবে আমাদের হচ্ছে মাঝে মাঝে পিপিএম দেওয়া থাকতে পারে, আবার মাঝে মাঝে পার্সেন্টেজ দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের ঘনমাত্রা বের করে নেওয়া লাগতে পারে, এবং সেই ঘনমাত্রাকে ইউজ করে পরবর্তীতে আমাদের পিএস ক্যালকুলেশন করা লাগতে পারে। ওকে, সো আমরা এই যে মোটামুটি আমাদের যে বেসিকগুলো দরকার ছিল আমরা সেই বেসিকগুলো দেখে ফেলেছি। এখন আমাদের আরেকটা খুবই ইম্পর্টেন্ট বেসিক হচ্ছে লঘুকরণ। এই লঘুকরণ মানে কি ভাইয়া? ভাইয়া লঘুকরণ মানে হচ্ছে পানি যোগ করা। লঘুকরণ মানে কি? পানি যোগ করে ডাইলিউট করা। হ্যাঁ, মনে করো যে তুমি একটা চিনির শরবত নিছো, এখন তোমার চিনি অনেক বেশি মিষ্টি হয়ে গেছে, শরবতটা অনেক মিষ্টি, তো এই মিষ্টিটাকে তুমি কমাইতে চাও, হ্যাঁ এখানে চিনির ঘনমাত্রা কমাইতে চাও, তুমি কি করবা? তুমি ভাই পানি অ্যাড করবা, বেশি বেশি পানি ঢালবা, রাইট? তো ঠিক সিমিলারলি এখানে সেটাই করা হয়। লঘুকরণ মানে হচ্ছে ভাইয়া পানি অ্যাড করা, পানি যোগ করা। ওকে, তার মানে যখনই কোনো কিছুকে লঘুকরণ করতে বলবে তখন বুঝবা যে সেখানে কি করা লাগবে ভাই? পানি অ্যাড করা লাগবে। তো এই লঘুকরণের জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা কি ভাই? সেটা হচ্ছে S1V1 = S2V2। ওকে,
S1V1 ইকুয়াল টু S2V2। তো ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ধরো তোমাকে আমি বলি যে কীভাবে বলা যায় যে আমরা একটা ম্যাথ দিয়ে জিনিসটা সলভ করার চেষ্টা করি। তোমাকে বলছে 50 ml 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডে 500 ml পানি যোগ করলে ঘনমাত্রা কত হবে? তাহলে দেখো আমার আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এখন সেটা কত ml? 500 ml এর মধ্যে ঘনমাত্রা হচ্ছে 0.2 মোলার, 500 ml এর মধ্যে ঘনমাত্রা 0.2 মোলার। তোমাকে বলছে 500 ml পানি যোগ করলে ঘনমাত্রা কত হবে, মানে আগে 500 ml ছিল, তুমি আরও 500 ml যোগ করলা, তাহলে এখন ঘনমাত্রা কত হবে এটা তোমাকে বের করতে বলছে। তো আমাদের ফর্মুলাটা কি ভাইয়া দেখো তো, S1V1 ইকুয়াল টু কি S2V2। তুমি পানি এড করছো না, তো পানি এড করলে এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কি 0.2 মোলার থাকবে নাকি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কমে যাবে? কমে যাবে। তো কমে কত হবে সেটাই তোমাকে বের করতে বলছে। তাহলে কি হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, S1V1 ইকুয়াল টু S2V2। ওকে, সো তার মানে আমরা লঘুকরণের ফর্মুলা কখন অ্যাপ্লাই করব? যদি আমাদের দেখে আয়তন বেড়ে গেছে, আয়তন জাস্ট সিম্পলি কি বেড়ে গেছে, আয়তনটা বেড়ে গেছে, তখনই হচ্ছে আমাদের এই লঘুকরণের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। তাহলে দেখো S এর মান কত এখানে 0.2, V1 এর মান কত 500 ইকুয়াল টু S2 এর মানটা আমাদের বের করতে হবে। বলো তো V2 এর মান কত? আগে ছিল 500 ml, এখন যোগ করছো আরও 500 ml, তার মানে মোট আয়তন কত হয়ে গেল 1000 ml। সো আমাদের এই 1000 ml এ এই ঘনমাত্রা কত সেটাই বের করতে বলছে। সো এখান থেকে ক্যালকুলেশন করলেই তোমার ঘনমাত্রাটা চলে আসবে। সো আমাদের S2 ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার এখান থেকে ক্যালকুলেশন করলে 0.1 মোলার। ওকে, সো এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের ভর্তি পরীক্ষাতে আসে, MCQতে বিশেষ করে প্রচুর এই ধরনের ম্যাথ আসে। তো চলো এবার আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা কি বলছে 6 ml 0.1 মোলার CH3COONA আছে। হ্যাঁ, মানে CH3COONA এর ঘনমাত্রা হচ্ছে আমাদের 6 ml 1 মোলার। ওকে, তার মানে 6 ml এর ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। এখন তোমাকে কি বলছে 180 ml এর ঘনমাত্রা কত? 6 ml যদি এর ঘনমাত্রা 1 মোলার হয়, তাহলে 180 ml এর ঘনমাত্রা কত? তাহলে দেখো আমার কিন্তু এখন আয়তনটা বেড়ে গেছে, মানে আয়তন 180 ml হয়ে গেছে। তো 180 ml গেলে এর ঘনমাত্রা কি 1 মোলার থাকবে? না ভাইয়া, চেঞ্জ হয়ে যাবে। কি হবে তোমাদের কি মনে হয়, বেড়ে যাবে না কমে যাবে? অবভিয়াসলি বুঝতেই পারতেছো ভাইয়া, কমে যাবে। তো কমে কত হবে সেটাই বের করতে বলছো। তোমরা কিভাবে বের করবো ভাইয়া? দেখো জাস্ট আয়তন বেড়ে গেছে, সো কি S1V1 ইকুয়াল টু কি S2V2। তার মানে এখানে S1 এর মান কত 1, V1 এর মান কত 6, S2 এর মান কত আমরা বের করব, V2 এর মান কত ভাইয়া 180। সো তুমি এখানে বসায় দাও 180। এবার তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই কিন্তু তোমার S2 ভ্যালুটা বের হয়ে গেল। সো এটাই আমাদেরকে বের করতে বলছে। তো দেখছো কত সিম্পল একটা জিনিস। তো আমাদের এই লঘুকরণ সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করবো ভাইয়া? যদি হচ্ছে আমরা দেখি আমাদের কি করছে, শুধুমাত্র পানি অ্যাড করছে। যদি পানি অ্যাড করে তাহলেই হচ্ছে আমরা এই লঘুকরণের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো আমরা এবার হচ্ছে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে দেখো আমাদের পিএস, যে পিএস কীভাবে বের করতে হয়, যে আমরা পিএস কীভাবে ক্যালকুলেশন করব বা পিএস এর সূত্রগুলো কি। তো দেখো আমাদের পিএস বের করার জন্য যেই সূত্রগুলা দরকার ছিল বা যেই বেসিকগুলা জানা দরকার ছিল সেগুলো কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাই আমাদের এই পিএস কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো দেখো আমাদের এই পিএস যখন আমরা ক্যালকুলেট করি তখন ভাই আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করে নেই। একটা হচ্ছে স্ট্রং এর জন্য আর একটা হচ্ছে আমাদের উইকের জন্য। যেগুলো স্ট্রং অ্যাসিড তাদের পিএস আমরা একভাবে ক্যালকুলেট করি, তো যারা উইক তাদের পিএস আমরা আরেকভাবে ক্যালকুলেট করি। তো ভাই এখন এই স্ট্রং যদি হয়, একটা জিনিস যদি স্ট্রং হয় তাহলে তার এই পিএস বের করার ফর্মুলাটা কি ভাইয়া? পিএস বের করার ফর্মুলা হচ্ছে পিএস ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস। পিএস বের করার ফর্মুলা কি? মাইনাস লগ এইচ প্লাস। তাহলে ভাইয়া যদি জিনিসটা উইক হয় তাহলে উইকের জন্য ফর্মুলা কি ভাইয়া? উইকের জন্য ফর্মুলা কি হবে ভাইয়া? একই হবে, মাইনাস লগ এইচ প্লাস। ওকে, পিএস এর বেসিক ফর্মুলা কি? মাইনাস লগ এইচ প্লাস। অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমাকে কি করতে হবে? বসাই দিতে হবে। দ্যাটস ইট, সিম্পল। তো এখন এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত তা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবা এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসে কত জানো? এটা ঘনমাত্রাটা আসে হচ্ছে ই আলফা সি। ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? ই আলফা সি, যেটা কিনা গত ক্লাসে তোমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্রে সেখানে দেখে আসছো যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে ই আলফা সি। ঠিক সিমিলারলি তাহলে ভাই এখানেও কি হবে? মাইনাস লগ ই আলফা সি। ওকে, সিম্পল জিনিস। এখন এই যে স্ট্রং, এই স্ট্রংয়ের জন্য মনে রাখবা আলফা টেন্ডস টু 1। ওকে, আলফার মান স্ট্রং এর জন্য নিয়ার অ্যাবাউট 1। ওকে, আর এই যে উইকের জন্য আমাদের আলফা কি হবে ভাইয়া? আলফা টেন্ডস টু 0, মানে 0-এর কাছাকাছি বাট 0 না।
এখন একটু চিন্তা করে আলফা কি জিনিস, আলফা মানে বিয়োজন মাত্রা, বা বিয়োজন মাত্রা কি, যেটা কিনা আমরা কেপিকিসি লেকচার অলরেডি দেখে আসছি বিয়োজন মাত্রা কি। ওকে, সো এটা নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। তাহলে দেখো মাইনাস লগ ই আলফা সি, তাহলে যেহেতু এটা স্ট্রং তাহলে আমি কিন্তু এই আলফার পরিবর্তে 1 বসাই দিতেই পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের কি থাকতেছে ই ইন্টু সি, ব্যাপারটা বুঝতে পারছি আমরা। সি কি ভাইয়া, সি হচ্ছে ঘনমাত্রা। সি কি, সি হচ্ছে ঘনমাত্রা মানে মোলারিটি, মোলারিটি আর সি একই কথা, হ্যাঁ, সি দিয়ে আমরা মোলারিটি বুঝাচ্ছি। তার মানে ই ইন্টু সি, তার মানে দেখো ই হচ্ছে কি তুল্য সংখ্যা, আর সি কি ভাইয়া, সি হচ্ছে আমাদের কি বলো তো ভাইয়া, মোলারিটি, ঘনমাত্রা, রাইট। এখন তোমরাই বলো, মাত্রই তোমরা দেখে আসছো যে ভাইয়া যদি ই আর সি একসাথে গুণ আকারে থাকে, মানে তুল্য সংখ্যা আর মোলারিটি যদি গুণ আকারে থাকে সেটাকে কি বলে, নরমালিটি। সো এখানে আমরা নরমালিটি বসিয়ে দিতে পারবো। তার মানে দেখো কি, তার মানে দেখো এস প্লাসের ঘনমাত্রা কি আসলো ভাইয়া, এস প্লাসের ঘনমাত্রা আসলো ই আলফা সি। আমরা দেখলাম স্ট্রং এর জন্য যেহেতু আলফা 1, সো এখানে লেখা যায় সি ইন্টু ই, তার মানে কি লেখা যায় এন, মানে এই সি আর ই এর পরিবর্তে লেখা যায় নরমালিটি। তার মানে কি দেখলাম ভাইয়া, যদি মোলারিটি দেওয়া থাকে, কোনো একটা অ্যাসিডের মোলারিটি দেওয়া থাকে, তখন তাকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে এস প্লাসের ঘনমাত্রা পাওয়া যায়। আর যদি ভাইয়া নর্মালিটি দেওয়া থাকে, তখন কিন্তু কোনো কিছু দিয়ে গুণ করা লাগে না, ডিরেক্ট নর্মালিটিটা এখানে এনে বসাই দিলেই হয়ে যায়। তো এটা নিয়েও ঘাবড়ানোর কোনো দরকার নাই, সেটাও আমরা দেখে ফেলবো, কোনো সমস্যা নাই। তো এবার একটু দেখি আমরা আমাদের উইকের ক্ষেত্রে কি হবে। তাহলে এখন তুমি কি করবা, মাইনাস লগ এই যে ই আলফা সি, এখানে আলফার মান কত, নিয়ার অ্যাবাউট 0, 0-এর কাছাকাছি, এবার 0 না, তাহলে কি 0 বসাই দিবা। দেখো এখানে যদি তুমি 0 বসাই দাও তাহলে এটা কিন্তু লগ 0 চলে আসবে আলটিমেটলি, হ্যাঁ। সো এটা কিন্তু করা যাবে না। তাহলে আমাদের এখানে কি আসতেছে ভাইয়া, ই আলফা সি রেখে দিব। এখন তাহলে এই যে ই আলফা সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, মানে এখানে এস প্লাসের ঘনমাত্রা কি লিখতে পারি, এই ই আলফা সির পরিবর্তে আমরা লিখতে পারি, দেখো এস প্লাস ইকুয়াল টু লেখা যায় ই আলফা সি। এবং এইটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, সেটা আমরা গত ক্লাসে দেখছি, জিনিসটা কি ছিল, ই প্লাস 1 রুট ওভার অফ ই ইন্টু কে এ ইন্টু সি, দ্যাটস ইট, সিম্পল। এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখে আসছি যে এস প্লাসের ঘনমাত্রা হচ্ছে ই আলফা সি, আর তার পরিবর্তে কি লেখা যায় ই প্লাস 1 রুট ওভার অফ ই ইন্টু কে ইন্টু সি। সি মানে কি, ঘনমাত্রা, কে মানে কি, বিয়োজন ধ্রুবক। কার বিয়োজন ধ্রুবক, এসিডের বিয়োজন ধ্রুবক। ওকে ফাইন। তাহলে এখন তোমরা আমাকে এখান থেকে বলো যে ভাইয়া যদি ই এর ভ্যালু 1 হয়, তুল্য সংখ্যা যদি 1 হয়, তাহলে এস প্লাসের ঘনমাত্রা ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া, এস প্লাসের ঘনমাত্রা হবে আলফা সি, আর তার পরিবর্তে আমরা লিখতে পারবো, দেখো এই যে 1 প্লাস 1 তার মানে কিন্তু 2, দ্যাট মিনস হচ্ছে রুট ওভার অফ ইর মান 1, তার মানে কি কে এ ইন্টু সি। ওকে, সো দ্যাটস ইট। তাহলে যদি ই এর মান যদি 1 হয়, এস প্লাসের ঘনমাত্রা হবে আলফা সি, আর তার পরিবর্তে আমরা লিখতে পারবো রুট ওভার অফ কে ইন্টু সি। সো এস প্লাসের ঘনমাত্রাটা আমরা বের করে জাস্ট ওই ফর্মুলার মধ্যে বসাই দিলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। তো এখন এটা তো আমাদের পিএস এর জন্য গেল। তাহলে ভাই বলো তো পিওএস এর জন্য কি হবে, মানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কি হবে, বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কি হবে ভাইয়া, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সেম হবে। যদি তুল্য সংখ্যা 1 হয়, তাহলে 1 এর জন্য আমি দেখাই দিই আলফা সি রুট ওভার অফ, এইখানে জাস্ট কে এর জায়গায় হবে কেবি ইন্টু সি, আর কিছুই না, সিম্পল। জাস্ট যদি আমার হাইড্রোক্সিল আয়ন হয়, ক্ষার হয়, তাহলে ক্ষারের জন্য কি হবে, কেবি হবে, একই জিনিস, হ্যাঁ। ওকে, তো তার মানে আমরা এখন কি দেখলাম, আমরা হচ্ছে আমাদের স্ট্রং এর জন্য পিএস কিভাবে বের করতে হয় ফর্মুলাটা দেখলাম, আমরা হচ্ছে আমাদের উইকের জন্য পিএস কিভাবে বের করতে হয় তার ফর্মুলাটাও দেখলাম। তো এবার হচ্ছে আমরা এখন পিএস এর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো দেখো আমাদের প্রথম যে ম্যাথগুলো আছে, একটু দেখো আমার এখানে 3টা ম্যাথ দেওয়া আছে, তার মধ্যে আমার 1 নাম্বার ম্যাথটার দিকে তোমরা যদি তাকাও, এখানে কি বলছে দেখো, 0.25 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। তাহলে দেখো এই যে 0.25 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, সেটা মোলারিটিতে দেওয়া আছে। তাহলে এর পিএইচ কত হবে, পিএইচ বের করার ফর্মুলাটা কি, মাইনাস লগ এইচ প্লাস, রাইট। আচ্ছা, এখন তুমি আমাকে বলো এটা কি স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের একটা স্ট্রং অ্যাসিড। তাহলে কি হবে, মাইনাস লগ কি করবো বলছিলাম, দেখো আমার ঘনমাত্রা দেওয়া আছে অ্যাসিডের ঘনমাত্রা, তাহলে আমি একটু আগে বলছিলাম যে আমরা ঘনমাত্রা নিব, তারপরে কি এর তুল্য সংখ্যা কত বলো তো, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা আমরা গত ক্লাসে দেখছি, এর তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে এই তুল্য সংখ্যা থেকে গুণ করে দেওয়া লাগবে। ওকে, সো আমি যদি গুণ করে দিই তাহলে এখান থেকে কিন্তু আমার অ্যান্সারটা আমি বের করে ফেলতে পারবো। ওকে, এবার আসো এর পরের ম্যাটারতে কি বলছে, সালফিউরিক অ্যাসিডের এইচ প্লাসের ঘনমাত্রা 0.2 মোলার হলে পিএইচ কত। ভাইয়া এবার পিএইচ ইকুয়াল টু কি হবে, পিএইচ ইকুয়াল টু হবে মাইনাস লগ, আমি বলবো হচ্ছে এইচ প্লাস, এখন তুমি বলো মাইনাস লগ, দেখো এইচ প্লাসের ঘনমাত্রা কত দেওয়া, 0.2, তাহলে এবার এটাকে কি দিয়ে গুণ করা লাগবে ভাইয়া, এই যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 2 দিয়ে গুণ করা লাগবে, তাই না, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিব, তাই তো। কিন্তু আসলে না, এটা করা যাবে না,
কেন না? কারণ দেখো খেয়াল করো, তোমাকে বলে দিচ্ছে ডিরেক্টলি H+ আয়নের ঘনমাত্রা 0.2। আমি কি জানি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তোমাকে তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাই দেওয়া আছে, তার মানে তুমি জাস্ট এই ভ্যালুটা এখানে বসাই দিলেই তো তোমার অ্যান্সার বের হয়ে গেল। তাহলে এখন তুমি বলতে পারো ভাই তাহলে এখানে গুণ করলেন ওইখানে গুণ করলেন কেন, বা ওইখানে কি হাইড্রোজেনের ঘনমাত্রা দেওয়া নাকি অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া? ভাই অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া। যদি অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া থাকে তখন সেটাকে তুল্য সংখ্যা দিয়ে গুণ করা লাগবে, আর যদি ডিরেক্টলি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে তো তুমি সেটাই বসাই দিবা। ওকে, তো এবার আসো আমাদের পরেরটাতে কি বলছে, 0.25 নর্মাল সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? তাহলে 0.25 নর্মাল সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত হবে ভাইয়া? পিএইচ ইকুয়াল টু হবে মাইনাস লগ অফ H+। এখন এবার খেয়াল করো, মাইনাস লগ এই H+ এর এখানে কি ঘনমাত্রাটা বসাতে হবে? তো বলো তো ভাই এবার কার ঘনমাত্রা দেওয়া? ভাই এবার কিন্তু আমার অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া নাকি হাইড্রোজেন H+ আয়নের ঘনমাত্রা দেওয়া? না ভাই, আমাদের অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া। তাহলে অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.25। এবার বলো তো এটাকে কি করতে হবে? তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে, রাইট? কিন্তু আসলে না, এখানেও তুল্য সংখ্যা তোমরা গুণ করবো না। কেন না? কারণ এটা নর্মালিটিতে দেওয়া আছে। আমি মাত্রই তোমাদেরকে দেখাই আসছি ভাই, যদি নর্মালিটি দেখো আমাদের পিএস এর ফর্মুলাটাতে কিন্তু এরকমই ছিল যে নর্মালিটি দেওয়া থাকলে জাস্ট ডিরেক্টলি নর্মালিটির মানটা বসাই দিব, আমরা কিন্তু কোনো তুল্য সংখ্যা দিয়ে গুণ করব না। তার মানে যদি নর্মালিটি দেওয়া থাকে তাহলে ডিরেক্টলি এখানে খালি নর্মালিটির মানটা বসাই দিবা, কোনো তুল্য সংখ্যা দিয়ে গুণ করবা না। ওকে, সো দেখো খুবই সিম্পল তিনটা কেস, বাট এই তিনটা কেস কিন্তু খুবই কনসেপচুয়াল এবং খুব বেসিক জিনিস, এবং এগুলোতে কিন্তু আমাদের ভুল করা যাবে না। তার মানে যদি অ্যাসিডের ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া থাকে তখন আমরা তুল্য সংখ্যা দিয়ে গুণ করব, যদি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা ডিরেক্টলি দেওয়া থাকে তখন ডিরেক্টলি মানটা বসাই দিব, আর যদি নর্মালিটিতে দেওয়া থাকে অ্যাসিডের ঘনমাত্রা তাইলেও ডিরেক্টলি বসাই দিব, কোনো তুল্য সংখ্যা দিয়ে আমাদের গুণ করা লাগবে না। আমরা এর পরবর্তী আমাদের প্রবলেমগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখো এখানে কি বলছে, 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? আমাদের 4 নম্বর প্রবলেমটাতে বলছে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? ভাইয়া পার্সেন্টেজ দেওয়া আছে, তো আমি পিএইচ বের করতে গেলে আমার কি লাগে ভাইয়া? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লাগে, হ্যাঁ, বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা লাগবে, বাট এখানে কি ভাই সেটা দেওয়া আছে? নাই, এখানে পার্সেন্ট দেওয়া আছে। তো পার্সেন্ট দেওয়া থাকলে কিন্তু আমি খুব সহজেই ঘনমাত্রা বের করে ফেলতে পারি। তো আমি ভাই কীভাবে ঘনমাত্রা বের করবো বলো তো ভাইয়া? ঘনমাত্রা বের করার ফর্মুলাটা কি? দেখো পার্সেন্ট দেওয়া আছে, সাথে কিন্তু আর কোনো কিছু দেওয়া নাই, তো দ্যাট মিনস এটা কিন্তু W/V। সো তার জন্য ফর্মুলাটা কি মাত্রই আমরা দেখে আসছি, 10x/m। সো আমি যদি এখানে বসাই দেই, দেখো কি আসতেছে, 10 × 2.5 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 40। সো তুমি যেটাকে ভাগ করে দাও তোমার এখান থেকে ভ্যালু আসবে 0.625 মোলার। এখন তুমি বলো তো ভাইয়া এই যে 625 মোলার তুমি ঘনমাত্রা পাইলা, এটা কার ঘনমাত্রা? সোডিয়াম হাইড্রোক্সাইডের না, রাইট? এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তো এখন তার মানে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা জানো, তো সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা অ্যাসিড না ক্ষার? বা একটা ক্ষার, তো ক্ষারের ক্ষেত্রে কি পিএইচ হয় না পিওএইচ হয়? পিওএইচ। তাহলে এখানে আমাদের পিওএইচ ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া? পিওএইচ ইকুয়াল টু হবে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এখন তুমি বলো যে এই ঘনমাত্রাটা তুমি জানো সেটা কার ভাইয়া? সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তাহলে এখন তুমি বলো এখানে আমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? এই যে 0.625, বলো হাইড্রোক্সিলের তুল্য সংখ্যা কত? এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত ভাই? সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। তো আমি কি করব, এখানে 1 দিয়ে গুণ করে দিব, গুণ করে দিলে আমার পিওএইচ বের হয়ে যাবে। ভাই আমি যদি পিওএইচ জানি তাহলে তো ভাই আমার জন্য পিএইচ বের করা খুবই সহজ। কিভাবে সহজ ভাইয়া? ধরো আমাদের পিওএইচ এর মান আসছে 1200, তাহলে ভাই আমাদের পিএইচ কত হবে? পিএইচ ইকুয়াল টু হবে পিএইচ প্লাস পিওএইচ, দুইটা মিলাই কত হয় আমরা জানি 14। তার মানে আমাদের পিএইচ কত হবে? এই যে 14, এটা থেকে পিওএইচ বিয়োগ করে দিব, পিওএইচ এর মান কত? 1200। তো 1200 বিয়োগ করে দিব, 1200 বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দ্যাটস ইট, সিম্পল। তো চলো আমরা এর পরের ম্যাথটা করি। কি বলছে? 400 ppm সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? ভাই 400 ppm সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? তাহলে দেখো আমার পিএইচ বের করতে যাব, তাহলে আমার কি লাগবে? এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লাগবে, বাট আমাকে তো ppm দেওয়া আছে, বাট আমার তো মোলারিটিতে বের করে নেওয়া লাগবে। তো ppm দেওয়া থাকলে আমরা কি করবো ভাই? কোনো সমস্যা নাই, আমরা এখান থেকে এটাকে মোলারিটিতে কনভার্ট করে নিব। তো কনভার্ট করার সিস্টেমটা কি আমরা জানি সবাই, ppm ইকুয়াল টু 10⁻³ m × s। তাহলে আমাদের কি আসতেছে? 10⁻³ ppm এর মান হচ্ছে 400 ইন্টু m মানে 40 ইন্টু s। তো আমার s এর ভ্যালুটা বের করা লাগবে। s কত হবে? 400কে তুমি এটা দিয়ে ভাগ করে দিবা, ভাগ করে দিলে তোমার এখানে ভ্যালু আসবে 0.01 মোলার। তাই দেখো আমি কিন্তু এখন ঘনমাত্রা জানি, s জানি 0.01 মোলার। কার সেটা? সোডিয়াম হাইড্রোক্সাইডের। এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কি পিএইচ বের হবে না পিওএইচ বের হবে ভাই? পিওএইচ। তাহলে পিওএইচ ইকুয়াল টু কত হবে? মাইনাস লগ 0.01। বলো সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কত? 1।
তাহলে 1 দিয়ে গুণ করা লাগবে। সো দ্যাটস ইট, আমরা এখান থেকে ক্যালকুলেশন করলেই আমাদের এই জায়গায় কিন্তু পিএইচ এর মানটা চলে আসবে, পিওএইচ এর মানটা চলে আসবে। তো পিওএইচ এর মান আমি পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে পিএইচ বের করতে বলছে, পিএইচ ইকুয়াল টু কত হবে, 14 মাইনাস 1200 করে দিলেই কিন্তু আমাদের পিওএইচ বের হয়ে যাচ্ছে। ওকে, আমরা তারপরে ম্যাটটার দিকে যদি তাকাই, কি বলছে, 100 ml পানিতে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে পিএইচ কত। তবে দেখো এখানে আবারও আমার কিন্তু ওই আগের মতোই সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বের করতে বলছে, কোনো সমস্যা নাই। 100 ml পানিতে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। ভাই আমার কিন্তু এইখানে ঘনমাত্রাটা দেওয়া নাই, আমার কিন্তু ঘনমাত্রা বের করে নিতে হবে। তো আমি ঘনমাত্রা কিভাবে বের করতে পারি, ভাই আমার আয়তন দেওয়া আর হচ্ছে আমার ভর দেওয়া। ভাই যদি আয়তন আর ভর দেওয়া থাকে, ইন দ্যাট কেস কিন্তু আমরা ঘনমাত্রা খুব সহজেই বের করতে পারি। এবং সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের S ইকুয়াল টু W ইন্টু 1000 ডিভাইডেড বাই M ইন্টু V। এই ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব সহজেই এই ঘনমাত্রাটা কত সেটা বের করে ফেলতে পারি। এবং এই ফর্মুলা দিয়ে ঘনমাত্রা বের করার জন্য দুইটা ইনফরমেশন জানা দরকার লাগে, একটা হচ্ছে আয়তন আর একটা হচ্ছে ভর। তো আমার এখানে দুইটাই দেওয়া আছে, তাহলে আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো। সেটা কীভাবে ভাইয়া, দেখো এই যে W বলো তো কত হবে, W এর মান হচ্ছে 2, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আণবিক ভর 40 ইন্টু 1000 ডিভাইডেড বাই V। এখানে V কত, 100। একটা কথা মনে রাখবা, এই ফর্মুলাতে এখানে ভির ইউনিট কিন্তু মিলিলিটার। ওকে, তুমি যদি উপরে 1000 দিয়ে গুণ না করো তাহলে এই ভির ইউনিট হবে লিটার, আর যদি সূত্রের মধ্যে উপরে 1000 দাও তাহলে ভির ইউনিট হবে মিলিলিটার। তাহলে আরেকবার বলি, এই সূত্রটার মধ্যে উপরে 1000 থাকলে ভির ইউনিট হবে মিলিলিটার, আর 1000 না থাকলে ভির ইউনিট হবে লিটার। ওকে ফাইন। সো এখন দেখো খেয়াল করে, যেহেতু এখানে উপরে 1000 দিয়ে গুণ করছি, তার মানে ভিটাকে আমি মিলিলিটারেই রাখবো, তার মানে 100 বসাই দিব। বসাই দিলে এখান থেকে কিন্তু আমার এর ঘনমাত্রাটা বের হয়ে গেল। তো এখন আমি যদি এর ঘনমাত্রা জানি, তুমি কিন্তু মুখোমুখি ক্যালকুলেট করতে পারবা, এগুলা তুমি ক্যালকুলেশন করে দেখো, মুখোমুখি করা যাবে। তো এখান থেকে আমি ঘনমাত্রাটা বের করে নিলাম। তো আমাকে এখন কি বের করতে বসে ভাই বলো তো, পিএইচ। তো বলো এটা কার ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। তাহলে এর জন্য আমরা কি বের করবো আগে ভাই বলো তো, এর জন্য আমরা পিওএইচ বের করব, তারপরে আমরা পিএইচ বের করব। কিভাবে, 14 থেকে পিওএইচটা বিয়োগ করে দিলেই কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তো তার মানে কি দেখলাম আমরা এখানে একটা জিনিস আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, যে সেটা হচ্ছে ডিরেক্টলি ঘনমাত্রা সবসময় দেওয়া থাকে না, আমাদেরকে এরকম বিভিন্ন জিনিস দেওয়া থাকতে পারে, সেখান থেকে আমাদের ঘনমাত্রাটা বের করে নিয়ে তারপরে কিন্তু আমাদের অঙ্কগুলা করা লাগতে পারে। ওকে, সো আমরা এবার আসলে আমাদের আরও কিছু প্রবলেম দেখি। এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর দুইটা প্রবলেম দেওয়া আছে। তো আমাদের এর মধ্যে প্রথম যে প্রবলেমটা দেখো, এটাতে 7 নম্বর প্রবলেমটাতে কি বলছে হচ্ছে 1.5 মোলার H2SO4 এর পিএইচ কত, 1.5 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। এটা কে না পারবে বলো, তোমরা সবাই পারবা এই ম্যাথটা। দেখো 1.5 মোলার সালফিউরিক অ্যাসিড বলছে, তাহলে সালফিউরিক অ্যাসিড যেহেতু বলছে, তাহলে আমাদের এটা পিএইচ বের করতে পারবো। এটা একটা অ্যাসিড, তাহলে অ্যাসিডের জন্য পিএইচ বের হবে মাইনাস লগ। একটা কথা বলো তোমরা এখানে, যে ভাই মাইনাস লগ, দেখো এটা অ্যাসিডের কি দেওয়া, ঘনমাত্রা দেওয়া না, অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া কোন এককে, মোলারিটি এককে। তাহলে কি করবা, 1.5 ইন্টু এর তুল্য সংখ্যা 2, তুল্য সংখ্যা দিয়ে গুণ করে দিবা। দ্যাটস ইট, সিম্পল। তুমি যদি তুল্য সংখ্যা দিয়ে গুণ করে দাও তাহলে আমাদের এখানে অ্যান্সারটা চলে আসবে। ওকে, সো আই গেস তোমরা সবাই এই ম্যাথটা কিন্তু পারবা। এখন এইটার পিএস বের করতে গেলে তুমি একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবা, এর পিএস এর মান আসবে -0.47। পিএস এর মান কত আসছে, -0.47। ভাই পিএস এর মান কি মাইনাস হইতে পারে? আমরা কি জানি, আমাদের পিএস এর মান কত বলো, পিএস এর রেঞ্জ কত আমরা জানি, 0 থেকে 14 পর্যন্ত, রাইট? এটা কি আমাদের পিএস হইতে পারে? বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য রাইট। এটা কিন্তু দিস ইজ নট অলওয়েজ রাইট। আমাদের এই পিএস এর মান কত হইতে পারে জানো? পিএস এর মান আমাদের -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটির মধ্যে যে কোনো কিছু হইতে পারে। তার মানে ভাই পিএস এর মান নেগেটিভ হইতে পারে? হ্যাঁ ভাইয়া, পিএস এর মান নেগেটিভ হইতে পারে। তাহলে পিএস এর মান নেগেটিভ হওয়া সম্ভব। পিএস এর মান কিন্তু 0 থেকে 14 হবে, এটা নট নেসেসারিলি। পিএস এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে যে কোনো কিছুই হইতে পারে। এখন এই পিএস এর মান যদি নেগেটিভ হয় তাহলে কি হয় ভাইয়া, মনে রাখবা, পিএইচ যদি <0 হয়, ওকে, নেগেটিভ হয়, তাহলে সেটা সুপার অ্যাসিডের মতো কাজ করে। কার মতো কাজ করে ভাইয়া? এরা সুপার অ্যাসিডের মতো কাজ করে। তার মানে পিএস এর মান যদি নেগেটিভ হয় তাহলে সেটা সুপার অ্যাসিডের মতো কাজ করবে। আর পিএস এর মান যদি ভাইয়া 14 থেকে বেশি হয় তাহলে সেটা সুপার বেইজের মতো কাজ করবে। সুপার বেইজের মতো কাজ করে। তাহলে পিএস এর মান ভাইয়া নেগেটিভ হইলে সুপার অ্যাসিডের মতো কাজ করে, পিএস এর মান 14 থেকে বড় হইলে
সুপার বেজের মতো কাজ করে। ওকে, এখন কখন নেগেটিভ হয় আর কখন হচ্ছে এরকম 14 থেকে বড় হইতে পারে আমরা এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যদি কোনো একটা H প্লাস বা OH মাইনাসের ঘনমাত্রা, H প্লাস বা OH মাইনাসের ঘনমাত্রা, আমি এটা মুছে দিলাম, যদি H প্লাস বা OH মাইনাস এর ঘনমাত্রা 1 মোলারের বেশি হলে হ্যাঁ, তখন এই পিএইচ এর ভ্যালুটা লেস দেন 0 আসতে পারে বা গ্রেটার দেন 14 আসতে পারে। ওকে, যদি আমরা হাইড্রোজেন আয়ন নেই তাহলে লেস দেন 0 আসবে, যদি আমরা হাইড্রোক্সিল আয়ন নেই তাহলে গ্রেটার দেন 14 আসবে। ওকে, তাহলে দেখো কি বলছি, H প্লাস বা OH মাইনাসের ঘনমাত্রা 1 মোলারের বেশি হলে পিএইচ কি আসবে, লেস দেন 0 বা পিএইচ গ্রেটার দেন 14 হইতে পারে। আচ্ছা, এখন সেটা কিভাবে ভাইয়া একটু খেয়াল করো। এই যে সালফিউরিক অ্যাসিড, দেখো তো এখানে এর ঘনমাত্রা কত, 1.5 মোলার, যেটা কি 1 মোলারের থেকে বেশি। তুমি বলো এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা কত। দেখো, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 1.5 মোলার, তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, এই যে আমরা বের করছি এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, সেটা কত 1.5 × 2, তার মানে কিন্তু 3 মোলার, যেটা কিন্তু 1 মোলার থেকে বেশি। সো এটা 1 মোলার থেকে বেশি হওয়ার কারণেই কিন্তু এর রেজাল্টটা কি আসছে, নেগেটিভ আসছে। ওকে, সো তাহলে এখন যদি তোমাদেরকে বলা হয় এরকম, যদি তোমাকে বলি ভাইয়া দেখো এখানে দেখাই 0.75 মোলার সালফিউরিক অ্যাসিড, বা এটার জন্য কি আমাদের পিএস এর ভ্যালুটা নেগেটিভ আসবে কিনা, তো একটু বোঝার ট্রাই করি। এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, বা এখানে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.75, এটাকে কিন্তু তুল্য সংখ্যা 2 দিয়ে গুণ করা লাগবে। তাহলে দেখো যদি 2 দিয়ে গুণ করো তাহলে তোমার এই ভ্যালুটা কত আসতেছে, 0.75 × 2, তাহলে এর ঘনমাত্রাটা তোমার কত আসবে বলো তো ভাইয়া, এর ঘনমাত্রা আসবে 1.5 মোলার। দেখো এটাও কিন্তু আমার 1-এর থেকে বড়, তার মানে কিন্তু তোমার কি হবে বলো তো ভাইয়া, পিএইচ এর ভ্যালু নেগেটিভ আসবে। বাট যদি তোমাকে এরকম বলে 0.75 মোলার HCl, আচ্ছা এইটার পিএইচ এর ভ্যালু কি নেগেটিভ আসবে কিনা ভাই, দেখো তো এটা নেগেটিভ আসবে কিনা। এখানে H প্লাসের ঘনমাত্রা কত ভাইয়া, H প্লাসের ঘনমাত্রা কিন্তু হবে তোমার কত হবে বলো তো ভাইয়া, 0.75ই হবে, কারণ এর তুল্য সংখ্যা হচ্ছে 1, সো 0.75 মোলার। এটা কিন্তু আমাদের 1-এর থেকে বড় না, সো এখানে কিন্তু আমাদের পিএইচ এর ভ্যালুটা নেগেটিভ আসবে না। ওকে, সো এই হচ্ছে আমাদের, দেখো এই যে আমরা কখন নেগেটিভ আসতে পারে পিএইচ এর মান, সেই কনসেপ্টটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিলাম। যে ভাই পিএইচ এর মান যদি নেগেটিভ আসে কখনো ঘাবড়ায় যেও না, পিএইচ এর মান নেগেটিভ হতে পারে, পিএইচ এর মান আবার 14 থেকে বেশিও হতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার আমরা যে অ্যাসিডটা ব্যবহার করতেছি তার কনসেন্ট্রেশন কীরকম তার উপর। ওকে, সো এবার এরপরে আমাদের যে প্রবলেমটা আছে সেটা কি বলছে, 10⁻⁸ মোলার HCl এর পিএইচ কত। ভাই এটা কে না পারবে, এই পিএইচ কত, পিএইচ ইকুয়াল টু কত হবে বলো তো ভাইয়া, -log এই যে 10⁻⁻⁸ H প্লাসের ঘনমাত্রা। দেখো অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে, রাইট, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা কত ভাইয়া বলো তো, এই 10⁻⁸ মোলার, দ্যাটস ইট। আর তুল্য সংখ্যা কত, HCl এর জন্য 1, তো গুণ করে দাও 1, এবং তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে তোমার পিএইচ এর ভ্যালু আসবে 8। তার মানে আমার এখানে এই যে এখানে পিএইচ কত আসবে ভাইয়া, পিএইচ আসবে হচ্ছে 8। এগুলো তো তোমরা পারবাই, রাইট, কিন্তু আসলে না ভাইয়া, দেখো আমরা এখানে একটা ভুল করে ফেলছি। ভুলটাকে একটু লক্ষ্য করো, তুমি জাস্ট একটু বুঝো ভাই। HCl বলো, HCl একটা কি অ্যাসিড, একটা অ্যাসিডের পিএইচ কি 8 হইতে পারে বলো? অ্যাসিডের পিএইচ কত থেকে কত হয়, অ্যাসিডের পিএইচ সাধারণত কত, 0 থেকে 7 পর্যন্ত হয়, মানে কি 7-এর কম হইতে হবে অ্যাসিডের পিএইচ। 7-এর বেশি হলে সেটাকে আমরা কি বলি, অ্যাসিড বলি না ক্ষার বলি, ক্ষার। এখন তাহলে তুমি বলো যে ভাইয়া এইখানে তো এটার পিএইচ 8 আসলো, একটা অ্যাসিডের পিএইচ 8 আসছে, তার মানে তুমি নিশ্চয়ই কোনো জায়গায় ভুল করছো। ইয়েস, আমরা ভুল করছি। ভুলটা আমরা কোথায় করছি একটু লক্ষ্য করো, খেয়াল করো, এই ভুলটা আমাদের কোথায় হয়েছে। তো ভাইয়া দেখো এইখানে আমাদের এই যে HClটা কোথায় আছে ভাইয়া, HCl হচ্ছে আমাদের পানির মধ্যে আছে, রাইট। আমরা বলতেছি যে 10⁻⁸ মোল HCl কার মধ্যে আছে, 1 লিটার পানিতে আছে। ওকে, তার মানে দেখো আমাদের HClটা কার মধ্যে আছে, পানির মধ্যে আছে। এখন ভাই তোমরাই বলো পানির মধ্যে H প্লাস আয়নের ঘনমাত্রা কত, পানির মধ্যে কি H প্লাস নাই, পানির মধ্যে H প্লাস নাই আছে, কত, পানির মধ্যে H প্লাস হচ্ছে 10⁻⁷ মোলার, রাইট। তো পানিতে H প্লাস আছে 10⁻⁷ মোলার। এখন তার মধ্যে তুমি আবার হচ্ছে HCl যোগ করছো, তাহলে দেখো HCl এ হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে 10⁻⁸ মোলার, আর পানির মধ্যে আগে থেকে আছে 10⁻⁷ মোলার। তাহলে মোট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, মোট হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত ভাইয়া, 10⁻⁸
যোগ হবে 10 টু দি পাওয়ার কি হবে ভাই দেখো 10 টু দি পাওয়ার -8 যোগ 10 টু দি পাওয়ার -7, তার মানে কিন্তু আমার এখানে 10 টু দি পাওয়ার -7 যোগ করে দেওয়া লাগতেছে। এবং তুমি যদি যোগ করে দাও তাহলে দেখবা এর পিএস এর ভ্যালু আসবে 6.95। এখন কিন্তু দেখো এর পিএস এর মানটা 7 থেকে কম, তার মানে কিন্তু এটা যে অ্যাসিড এবার কিন্তু ঠিক আছে। তো তাহলে এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি এখানে কেন 10 টু দি পাওয়ার -7 যোগ করলেন, তাহলে আগেরগুলা কি এই যে আগের যে অঙ্কগুলো ছিল এগুলা কি এই পানির মধ্যে ছিল না, এগুলা কি অন্য কোনো কিছুর মধ্যে ছিল না? ভাইয়া এগুলো পানির মধ্যেই ছিল। তাহলে ভাইয়া এখানে কোনো যোগ করলেন না, এখানে কোনো যোগ করলেন? ভাই এটা রিজন আছে। দেখো এইখানে আমি যোগ করি নেই তা না, এখানে তুমি যোগ করো, কোনো সমস্যা নাই। এই যে এই অঙ্কটাতেই তুমি যোগ করো, এইখানেও তুমি যোগ করতে হবে, সকল জায়গাতেই 10 টু দি পাওয়ার -7 যোগ করে দেওয়া উচিত। যতগুলো অঙ্ক এতক্ষণ করে আসছো প্রত্যেকটা জায়গাতেই 10 টু দি পাওয়ার -7 কি করা উচিত, যোগ করে দেওয়া উচিত। আর তুমি যোগ করে দাও, কোনো সমস্যা নেই, যোগ করো, যোগ করলেও দেখবা সেম অ্যান্সার আসবে, কারণ এই ভ্যালুগুলো অনেক বড়। তো এর সাথে 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -7 মানে বুঝো 0.0000001, মানে 10 টু দি পাওয়ার -7 মানে কিন্তু হচ্ছে অনেক ছোট একটা সংখ্যা। তা আমি যদি এটা যোগ করি এই 1.5 × 2 এর সাথে, ভাই এটা যোগ করা যেই কথা, না যোগ করা একই কথা। এটা যোগ করলেও যেই মান আসে, না যোগ করলেও একই মান আসবে। সো এই কারণে এখানে আমরা যোগ করি না, এগুলোতে যোগ করি না। ওকে, কখন যোগ করি তাহলে? ভাই যদি ঘনমাত্রা অনেক কম হয়ে যায়। এখানে লক্ষ্য করো 10 টু দি পাওয়ার -8 মোলার HCl, অর্থাৎ HCl এর ঘনমাত্রা কিন্তু অনেক কম। যদি HCl এর ঘনমাত্রা অনেক কম হয়ে যায় তখন হচ্ছে আমরা কি করব, 10 টু দি পাওয়ার -7 যোগ করে দিব। ওকে, তো এখন তোমরা বলতে পারো ভাইয়া কত কম হইলে 10 টু দি পাওয়ার -7 যোগ করব? ভাইয়া আমরা হচ্ছে 10 টু দি পাওয়ার -5 এর সমান বা কম হলেই যোগ করে দিব, সমান বা কম হলেই 10 টু দি পাওয়ার -7 যোগ করে দিব, যোগ করে দিব। ওকে, সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কখন আমরা এই 10 টু দি পাওয়ার -7 যোগ করবো। এখন তোমাকে যদি বলতাম আমি এরকম যে 10 টু দি পাওয়ার -8 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, এর পিএইচ কত, তখন কিন্তু আমাদের কি করা লাগবে বলতো, এর পিএইচ বের করতে বলছে। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কি পিএইচ বেরোবে না পিওএইচ বেরোবে? পিওএইচ ইকুয়াল টু কত আসবে, -log এই যে 10 টু দি পাওয়ার -8, এটা কিন্তু 10 টু দি পাওয়ার -5 এর থেকে কম। তো এর সাথে কিন্তু এখন আমাদের 10 টু দি পাওয়ার -7 যোগ করে দিব, যোগ করে দিয়ে আমরা পিওএইচ বের করব, পরবর্তীতে সেই পিওএইচ থেকে পিএইচ বের করে ফেলবো। ওকে, সো তার মানে এখানে দেখো এই দুইটা ম্যাথ কিন্তু খুবই সুন্দর দুইটা ম্যাথ ছিল, খুবই কনসেপচুয়াল দুইটা ম্যাথ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আমাদের এর পরের ম্যাথগুলোতে চলে যাই। দেখো আমাদের পরে আরও 3টা ম্যাথ দেওয়া আছে এবং এর প্রথমেই দেখো প্রথম একটা ম্যাথ দেওয়া আছে, সেটা কত বলছে হচ্ছে 0.1 মোলার CH3COOH এর পিএইচ কত, 0.1 মোলার CH3COOH এর পিএইচ কত, এবং এই জায়গায় আমাদের কে এর ভ্যালু দেওয়া আছে 1.8 10⁻⁵। আবার ঠিক এই পরে যে ম্যাথটা আছে সেখানেও আমাদের কে এর ভ্যালু দেওয়া আছে, আমরা একটু লিখে রাখি। আমাদের কে এর ভ্যালু হচ্ছে 1.8 10⁻⁵। এর পরের ম্যাথটা তো আছে কে এর ভ্যালু, কে এর মান কত 1.8 10⁻⁵, এটা প্রশ্নে দেওয়া থাকবে। হ্যাঁ, তো আমার এখানেও দেওয়া আছে 0.01 মোলার CH3COOH এর পিএইচ কত, যার কে দেওয়া আছে। এখন তোমরা সবাই জানো যে CH3COOH এটা কিন্তু ভাই একটা দুর্বল অ্যাসিড, রাইট? তাহলে এটা কিন্তু আমাদের একটা দুর্বল অ্যাসিড। এখন একটু দেখো, তুমি একটা অঙ্ক দেখে কিভাবে বুঝবে এটা দুর্বল অ্যাসিড? ভাই সাধারণত যারা দুর্বল অ্যাসিড তাদের ম্যাথের মধ্যে কে এর মান দেওয়া থাকে, কে এর মান দেওয়া থাকে। যদি কোনো একটা অঙ্কের মধ্যে তুমি দেখছো কে দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে থাম্ব রুলস ধরে নেওয়া সেটা একটা কি অ্যাসিড, সেটা একটা দুর্বল অ্যাসিড। তাহলে কেও দেওয়া থাকলে দুর্বল, আর কে দেওয়া নাই তার মানে কি সেটা সবল। ওকে, তাহলে এখন এই CH3COOH এর আমাদের পিএইচ বের করা লাগবে। তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, এর ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলার। তো ভাইয়া এ হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। তো একটা দুর্বল অ্যাসিড কি ভাইয়া পুরোপুরি বিয়োজিত হয় না? ভাইয়া পুরোপুরি বিয়োজিত হয় না, দুর্বল অ্যাসিড হচ্ছে আমাদের আংশিক বিয়োজিত হয়। তাহলে ভাইয়া এ কি 0.1 মোলারই বিয়োজিত হয়ে 0.1 মোলার H+ তৈরি করবে? না ভাইয়া, এ 0.1 মোলার H+ তৈরি করতে পারবে না। মনে করো এটা এরকম একটা অবস্থা যে এটা যদি 1 কোটি থাকে, 1 কোটির মধ্যে হয়তো একটা বা দুইটা বা 100টা সর্বোচ্চ হয়তো তোমার হচ্ছে H+ তৈরি করতে পারে। তার মানে আমি যদি এখানে 1 কোটি CH3COOH নেই, তার মধ্যে হয়তো 100টা H+ তৈরি করছে। ওকে, ঠিক সিমিলারলি দেখো এখানে যদি আমি 0.01 মোলার নেই, ভাই পুরাটাই কিভাবে বিয়োজিত হবে? না ভাইয়া, তাহলে কি আমি বলতে পারি এখানে আমাদের H+ এর ঘনমাত্রা 0.01 মোলার, এটা কি বলতে পারবো? না ভাইয়া, বলতে পারবো না, কারণ 0.01 মোলার বিয়োজিত হবে না, এখান থেকে অল্প কিছু পরিমাণ বিয়োজিত হবে। তো অল্প কিছু পরিমাণ বিয়োজিত হইলে H+ কতটুকু তৈরি করবে?
তো ভাইয়া H প্লাস কতটুকু তৈরি করবে এটা আমরা কিভাবে বের করব? ভাইয়া দেখো এটা দুর্বল অ্যাসিড, এর জন্য H প্লাসের ঘনমাত্রা বের করার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে E+1 √E ইন্টু KA ইন্টু সি। এখন তুমিই বলো ভাই CH3COOH এর তুল্য সংখ্যা কত? ভাই দেখো এটা একটা জৈব অ্যাসিড, তো জৈব অ্যাসিডের এই যে COOH এখানকার যে এই হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেনটাই কেবল কি বের হইতে পারে। আর এই যে এখানে দেখো CH3, দেখো এখানে কিন্তু হাইড্রোজেন 4টা আছে, বাট বের হইতে পারে কয়টা? আমার তুল্য সংখ্যার কনসেপ্ট গত ক্লাসে আমরা পড়ে আসছি, যতটা বের হইতে পারে এখান থেকে কয়টা বের হইতে পারে? মাত্র ভাই একটা, তাই এর তুল্য সংখ্যা হচ্ছে 1। সো তাহলে আমি এখানে বসাই দেই 1 বসাই দাও, তাহলে 1 + 1 মানে 2, তার মানে 2 রুট, এটা তো বুঝতেই পারতেছো। তো এখানে হবে কত 1 ইন্টু কে এর মান কত 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু সি এর মান কত 0.01। দেখো এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এতটুকু হাইড্রোজেন আয়ন এটা প্রডিউস করবে। এখন যদি এখানে ভাই আমি H2SO4 দিতাম বা ধরো আমি এখানে HCl দিতাম, বা HCl একটা শক্তিশালী অ্যাসিড, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হইতো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.01 মোলারই হইতো, এতটুকুই হইতো। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? বাট যেহেতু এটা একটা দুর্বল অ্যাসিড, সো এটা পুরোপুরি বিয়োজিত হবে না। এই কারণে এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত, তাইলে কতটুকু বিয়োজিত হয়েছে, কতটুকু হাইড্রোজেন আয়ন তৈরি করছে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা। এবং সেখান থেকে আমরা এটা বের করে ফেলতে পারি যে 1 ইন্টু 1.8 ইন্টু 10⁻⁵ ইন্টু 0.01। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের হয়ে যাচ্ছে। সো আমি এখান থেকে কি বের করবো? হ্যাঁ, পিএইচ বের করবো। সুতরাং পিএইচ সমান তোমরা জানো পিএইচ সমান কি? -log, দ্যাটস ইট, জাস্ট এই বাক্স, এই ভ্যালুটা এখানে বসায় দাও, বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এবং এই যে এটার ইউনিট আসবে মোলারিটি, সো এটা জাস্ট এখানে বসাই দিবা, বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে ফাইন, তাহলে এবার একটু খেয়াল করো তো ভাই, এখন এইখানে আমি কিভাবে বের করব যে আমাদের 200 ml 0.01 মোলার CH3COOH এর পিএইচ কত, কে এর ভ্যালু দেওয়া আছে। তো ভাই যেহেতু কে দেওয়া আছে বুঝতেই পারতেছো এটা একটা দুর্বল অ্যাসিড, তো এই দুর্বল অ্যাসিডের পিএইচ বের করতে বলছে। তো ভাই এখন আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে তফাৎ কি? ভাই আগের অঙ্ক এই অঙ্কের মধ্যে বলে দিচ্ছে 200 ml 0.1 মোলার CH3COOH। এন্ড তুমি বলো, তুমি যদি পিএইচ বের করতে চাও তাহলে কি হবে? -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত এখানে, যেহেতু এটা তুল্য সংখ্যা 1, সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমি লিখে দিই √KA ইন্টু সি, একবারে লিখে দিলাম। তাহলে তুমি বলো তোমার কি দরকার, বলো তোমার এখানে কোন জিনিসটা দরকার? তোমার দরকার KA আর দরকার কি সি। দেখো তো কে দেওয়া আছে কিনা, আছে, তাহলে -log √K এর ভ্যালু কত 1.8 10⁻⁵ ইন্টু সি এর মান কত 0.01। ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের পিএইচ বের হয়ে গেছে, দ্যাটস ইট। তাহলে ভাই আমি বলতে পারবো 200 ml, ভাই এখানে 200 ml কোনো দরকার নেই, আমাকে বলে দিছে 200 ml এর মধ্যে ঘনমাত্রা 0.101, তো আমি সেই ঘনমাত্রাটা এখানে বসাই দেবো। বাট আমি যদি একটু তার পাশের অঙ্কটা দেখি, সেখানে কি বলছে একটু লক্ষ্য করো। বলছে 200 ml 0.01 মোলার CH3COOH এর মধ্যে 300 ml পানি যোগ করলে এর পিএইচ কত। তাহলে এই জায়গায় কিন্তু একটা ব্যাপার আছে, খেয়াল করো। 200 ml 0.01 মোলার ছিল, আগের অঙ্কটার মতোই হইতো, বাট এখন এখানে কি করছো? এক্সট্রা 300 ml পানি যোগ করে দিছো। একটু আগেই তোমাদেরকে দেখা আসছি ভাইয়া 200 ml এর মধ্যে 0.01 মোলার ঘনমাত্রা, তুমি যদি 300 ml পানি যোগ করো তাহলে ঘনমাত্রা কি আর সেম থাকবে? না, ঘনমাত্রা কী হবে? চেঞ্জ হয়ে যাবে, কমে যাবে। পানি যোগ করছি তাহলে কি ডাইলিউট হয়ে যাবে, মানে লঘুকরণ যেটাকে আমরা বলি, ডাইলিউশন আর কি, ডাইলিউট হয়ে যাবে। এখন বলো এটা কি আমাদের কি হয়েছে ভাই? তাহলে এটা আমাদের দুর্বল অ্যাসিড। কেন দুর্বল অ্যাসিড ভাই বলো তো? আমার এখানে কে এর ভ্যালু দেওয়া আছে, তাই এটা হচ্ছে আমাদের কি বলতো একটা দুর্বল অ্যাসিড। ওকে ফাইন, তাহলে এখন একটু এখান থেকে দেখো যে আমার যেহেতু আমি পানি যোগ করছি, যে পানি যোগ করার কারণে বলতো ভাই আমার এখানে কি হয়েছে? পানি যোগ করার কারণে আমার ঘনমাত্রা কমে গেছে। তো সেই ঘনমাত্রাটা কত আগে বের করা লাগবে। তো সেই ঘনমাত্রাটা আমরা কেমনি বের করি? S1V1 = কি S2V2। তাহলে আমার এখানে S1 এর মান কত 0.01 ইন্টু V1 এর মান হচ্ছে কত 200, S2 ভ্যালু আমরা বের করব ইন্টু V2 এর মান কত। দেখো আগে আয়তন ছিল 200, এখন তুমি যোগ করছো আরো 300 ml পানি, তাহলে মোট আয়তন কত হয়ে গেল 500। তাহলে এই 500 ml এ আমার ঘনমাত্রাটা কত সেটা আমার বের করে ফেলতে হবে। ভাই এটা কার ঘনমাত্রা? এটা হচ্ছে আমাদের CH3COOH এর ঘনমাত্রা। এখন এটা কি দুর্বল অ্যাসিড না সবল অ্যাসিড? ভাই এটা একটা আমাদের দুর্বল অ্যাসিড। তো ভাই দুর্বল অ্যাসিড কি তাহলে পুরোপুরি পরিমাণ H+ তৈরি করবে না, এই এতটুকু পরিমাণ H+ তৈরি করতে পারবে না। তাহলে তার H+ এর ঘনমাত্রা কত হবে সেটা আমরা কিভাবে বের করবো ভাইয়া? H+ এর ঘনমাত্রা যেহেতু এর তুল্য সংখ্যা 1, আমি লিখিয়ে দিতে পারি √K ইন্টু সি। সো এই কে এর মান আমরা জানি, এরপরে এই যে ঘনমাত্রা আমরা বের করলাম, ঘনমাত্রা মান এখানে বসাই দিব, বসাই দিলে আমাদের পিএইচ বের হয়ে যাবে। তার মানে আসলে আমরা এইভাবে লিখতে পারি পিএইচ = -log √K ইন্টু সি। সো এখানে তুমি কে এর মান বসায় দাও, আর যেই ঘনমাত্রাটা বের করছো সেটা বসায় দাও, বসাই দিলে তোমার অ্যান্সার চলে আসবে, তুমি পিএইচ পেয়ে যাবা।
আমরা যদি আমাদের পরের ম্যাটটার দিকে তাকাই, দেখো এখানে কি বলছে 0.01 মোলার H3PO4 এর পিএইচ কত, যেখানে কে এর ভ্যালু দেওয়া আছে 7.1 10^3। এখন তুমি বলো H3PO4 এর কে দেওয়া আছে, তার মানে এটা কি আমাদের স্ট্রং অ্যাসিড নাকি এটা আমাদের একটা উইক অ্যাসিড? ভাই এটা কিন্তু আমাদের একটা উইক অ্যাসিড, দুর্বল অ্যাসিড। কেন দুর্বল অ্যাসিড? ভাই কে এর মান দেওয়া আছে, অবভিয়াসলি দুর্বল অ্যাসিড। এখন কথা হচ্ছে তাহলে এইখানে আমার যে 0.01 মোলার আছে এইটা কি পুরাটাই আমার H+ তৈরি করবে কিনা আগে বলো, যেহেতু দুর্বল পুরাটাই কি তৈরি করবে না? ভাইয়া পুরাটা তৈরি করবে না। তাহলে আমার কতটুকু H+ তৈরি করবে সেটা আমাকে বের করা লাগবে। তো সেটা বের করার ফর্মুলাটা কি? H+ এর বের করার ফর্মুলা হচ্ছে E+1√E × K × C। এখন তুমি আমাকে বলো আমার এইখানে কি দেওয়া আছে H3PO4, H3PO4 এর তুল্য সংখ্যা কত? গত ক্লাসে দেখে আসছো এর তুল্য সংখ্যা হচ্ছে 3। সো তুমি জাস্ট এখানে বসায় দাও, তাহলে আসবে 3 + 1 √ হবে কি 3 × Ka × C, যেখানে আমাদের K এর ভ্যালুটা দেওয়া আছে। K এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখো তো, K এর ভ্যালু দেওয়া আছে 3 × 7.1 × 10^3 ইন্টু সির ভ্যালু কত 0.01। এখান থেকে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের হয়ে গেল। তো চলো আমার পিএইচ কই হবে, পিএইচ সমান তো আমরা জানি মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো যেটা বের করছো সেটাই এখানে বসাই দিবা। ওকে, মাইনাস লগ এই যে মানটা আসবে সেই মানটা বসাই দিলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো দেখো এই যে এই ধরনের ম্যাথগুলো কিন্তু মানে আমরা জাস্ট সিম্পল একটা কনসেপ্ট মাথায় রাখলে কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো, যে আমাদের যদি এরকম দুর্বল পলিপ্রোটিক অ্যাসিড থাকে তার ক্ষেত্রেও আমরা কীভাবে পিএইচ বের করে ফেলতে পারি, খুব সিম্পল এই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তবে তোমাদের এখানে মেইন কনসেপ্ট যেটা বিল্ড আপ করা দিতে হবে সেটা কি ভাইয়া, যেটা দুর্বল তারা পুরোপুরি বিয়োজিত হয় না, তাদের ঘনমাত্রা ইনিশিয়ালি যা দেওয়া থাকে সেটা পুরোটা H+ প্রডিউস করে না। আমাদের কি করে নিতে হয়, কতটুকু H+ তৈরি হয় সেটা এই ফর্মুলা দিয়ে আমাদের বের করে নিতে হয়। ওকে, সো আমরা যদি তার পরের ফর্মুলাটা দেখি, দেখো কি বলছে 0.2 মোলার অ্যামোনিয়া এর 2.5% বিয়োজিত হলে পিএইচ কত, এর কেবি দেওয়া আছে এত। এখন দেখো অ্যামোনিয়া একটা কি ভাইয়া, অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার, অ্যামোনিয়া হচ্ছে একটা কি ক্ষার। তো বলো তাহলে কেবি দেওয়া আছে, তার মানে এটা কি দুর্বল ক্ষার না সবল ক্ষার? ভাই দুর্বল ক্ষার, অ্যামোনিয়া একটা খুবই দুর্বল ক্ষার। তো তাহলে দেখো আমাদের অ্যামোনিয়া হচ্ছে একটা দুর্বল ক্ষার, সেই ক্ষারের বিয়োজন মাত্রা দেখো পার্সেন্ট মানে কি, পার্সেন্ট বিয়োজিত হয় 2.5% বিয়োজিত হয়। দেখো এটা কিন্তু বলে দিছে পার্সেন্টের সাথে যদি বিয়োজিত ওয়ার্ডটা থাকে বা রূপান্তরিত থাকে তখন কিন্তু সেটাকে আমরা আলফা বলি। তোমরা কেপিকেসির লেকচারে কিন্তু অলরেডি দেখে আসছো জিনিসটা, তাই না? তো তাহলে এখন দেখো এই যে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমার দেখো তো কি বেরোবে, অ্যামোনিয়ার ক্ষেত্রে কি হাইড্রোক্সি মানে H+ উৎপন্ন হবে নাকি OH- উৎপন্ন হবে? দেখো এটা ক্ষারের ক্ষেত্রে কি উৎপন্ন হবে OH-, রাইট? তার মানে এখানে আমাদের OH- আয়নের ঘনমাত্রা কত হবে, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে দেখো এই অ্যামোনিয়ার তুল্য সংখ্যা ই এর মান হচ্ছে 1, অ্যামোনিয়ার তুল্য সংখ্যা হচ্ছে 1। ওকে, এটা আমরা গত ক্লাসে দেখছি যে অ্যামোনিয়ার তুল্য সংখ্যা 1। কেন 1 একটু দেখো, যে অ্যামোনিয়া একটা H+ গ্রহণ করতে পারে। ওকে, কয়টা H+ গ্রহণ করতে পারে? একটা H+ গ্রহণ করে কি তৈরি করে বলো তো ভাইয়া, অ্যামোনিয়াম আয়ন তৈরি করে। এই কারণে আমাদের অ্যামোনিয়ার তুল্য সংখ্যা কত বলো তো 1। দেখো ক্ষারের তুল্য সংখ্যা দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে ভাইয়া কতটা OH- দিল অথবা কয়টা H+ গ্রহণ করলো, একই কথা, কয়টা OH- দিল অথবা কয়টা H+ গ্রহণ করলো। তবে অ্যামোনিয়ার মধ্যে তো কোনো OH- নাই, দেখতেই পাচ্ছ কোনো OH- নাই, তাহলে এর তুল্য সংখ্যা কীভাবে বের করব? দেখো ভাই এ কয়টা H+ নিতে পারে, নিতে পারে একটা, তাই অ্যামোনিয়ার তুল্য সংখ্যা হচ্ছে কত 1। ওকে ফাইন, তাহলে দেখো তুল্য সংখ্যা যদি 1 হয় তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কী হবে √Kb × C, ওই যে ওই ফর্মুলাটাই, যেহেতু এটা ক্ষার তাই এখানে কে এর জায়গায় কি হয়ে গেছে, কেবি হয়ে গেছে, আর কিছুই না। তো আমি এখানে জাস্ট এই ভ্যালুটা বসাই দাও, √Kb এর ভ্যালু কত 1.8 10^5 ইন্টু সি এর মান কত 0.2। তো তুমি বসাই দাও, বসাই দিলে কিন্তু আমার এখান থেকে তোমার এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা আমরা বের করে ফেলতে পারবো। তারপরে এখান থেকে আমি কি করে ফেলতে পারবো, পিওএইচটা বের করে ফেলতে পারবো। পিওএইচ = কত হবে মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। জাস্ট বসাই দাও, এই মানটা বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসছে। এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া যদি তোমাকে এটা বলা হয় যে ভাইয়া এই অঙ্কটাতে এই কেবির ভ্যালুটা দেওয়া নাই, সে এখানে কেবি দেওয়া নাই, তো এখানে যদি কেবিটা দেওয়া না থাকতো তাহলে তুমি এই অঙ্কটা কিভাবে করতা? আচ্ছা তাহলে দেখো এই কেবি মনে করো দেওয়া নাই, এখন কেবি যদি দেওয়া না থাকে ধরো তখন আমি কিভাবে করতাম, আমার তো কেবি দেওয়া ছিল তাই আমি আলফাকে কাজেই লাগাই নাই। দেখো আমার আলফা দেওয়া ছিল, আলফাকে আমার কাজে লাগানোর দরকারই হয় নাই যেহেতু আমাদের কেবি ভ্যালু দেওয়া ছিল।
এখন যদি কেবির ভ্যালু দেওয়া না থাকে তাহলে ভাই আমি কিভাবে বের করব বলো তো ভাই, কীভাবে বের করব? তখন আমরা ডিরেক্টলি আমাদের পিএইচ এর যে বেসিক ফর্মুলা ছিল মাইনাস লগ কী ছিল বলো তো ভাইয়া, এইচ প্লাস। এখন এইটা কি আমাদের অ্যাসিড নাকি ক্ষার? ভাই এটা আমাদের ক্ষার, তাহলে ক্ষারের ক্ষেত্রে কি পিএইচ হবে না পিওএইচ হবে ভাইয়া? পিওএইচ ইকুয়াল টু কী হবে বলো তো, মাইনাস লগ এইচ প্লাস হবে না ওএইচ মাইনাস হবে ভাইয়া? ওএইচ মাইনাস হবে। এখন তোমাদের মনে আছে কি না, একটু আগে আমি তোমাদেরকে দেখাইছিলাম এইটা বের করার ফর্মুলাটা কি, ই আলফা সি, মনে আছে তোমাদের? এই আমি কিন্তু দেখা আসছিলাম যে এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে ই আলফা সি, তো ক্ষার বলে এখানে হাইড্রোক্সিল বসছে, তার জন্য হবে ই আলফা সি একই। তাহলে এখন কি হবে, মাইনাস লগ, বলো এখানে অ্যামোনিয়ার তুল্য সংখ্যা কত, মাত্রই বলছি 1, কেবির মান তো দেওয়া নাই, বাট এবার আমাকে আলফা দিচ্ছে, তাহলে এখানে আলফার মান বসাইতে হবে। আলফার মান কত, 2.5%, তার মানে আমি লিখতে পারি 2.5 ডিভাইডেড বাই 100 ইন্টু সি, সির মান কত 0.2, জাস্ট বসায় দাও, বসাই দিলে কিন্তু আমার এখান থেকে পিওএইচ বের হয়ে গেল। তো তাহলে কি দেখলাম আমরা ব্যাপারটা, যে ভাই আমার যদি কেবি দেওয়া থাকে তাহলে আমরা ওই ফর্মুলা দিয়ে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করবো, আর যদি কেবি দেওয়া না থাকে তখন হচ্ছে আমরা নর্মালি এই ফর্মুলাটা ই আলফা সি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো আমরা যদি আমাদের এই পরেরটাতে যাই, দেখো পরেরটা খুবই সুন্দর একটা প্রশ্ন, বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ কত? আচ্ছা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ কত? আমরা সাধারণত কি জানি পানির পিএইচ কত? পানির পিএইচ হচ্ছে 7, রাইট? আমরা জানি যে পানির পিএইচ হচ্ছে 7। তো ভাই এই যে আমরা জানি এখানে একটু ত্রুটি আছে, সেটা হচ্ছে ভাই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ হচ্ছে 7। দেখো আমরা কি জানি, আমাদের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা আর হচ্ছে আমাদের বলো ইন্টু ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা, এটা সমান সমান আমরা জানি হচ্ছে আমাদের কেডাব্লিউ। আর এই 25 ডিগ্রি সেলসিয়াসে আমাদের কেডাব্লিউর মান কত? কেডাব্লিউর মান হচ্ছে 10^4। তো যেহেতু পানির মধ্যে একটা এস প্লাস থাকলে একটাই ওএস মাইনাস থাকে, তার মানে আমি বলতে পারি পানির এস প্লাস আর ওএস মাইনাসের ঘনমাত্রা কি সমান। সো যেহেতু বিশুদ্ধ পানিতে এস প্লাস আর ওএস মাইনাসের ঘনমাত্রা সমান, সো আমি লিখতে পারি এস প্লাসের জায়গায় এস প্লাস, ওএস মাইনাসের জায়গাও লিখতে পারি এস প্লাস, ইকুয়াল টু লিখতে পারি 10⁻⁻14। এটা কখন লিখতে পারি? শুধুমাত্র 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারি। তাহলে ভাই এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার এস প্লাস আয়নের ঘনমাত্রা আসবে 10⁻7। সো সেখান থেকে আমি যখন পিএইচ বাইর করি, আমার পিএইচ এর মান কত আসে? মাইনাস লগ 10⁻7, দ্যাট মিনস আমার ভ্যালু আসতেছে 7। ওকে, এখন এই যে 7টা পাইলা, এটা কত ডিগ্রিতে পাইছো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি এর ভ্যালু পাইছো 7। ওকে, বাট তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যাও, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলে তখন কিন্তু তোমার এই কেডাব্লিউর ভ্যালুটা আর 10⁻14 থাকে না। এই কেডাব্লিউর ভ্যালুটা তখন হয়ে যায় 51.3 ইন্টু 10⁻14। তখন কিন্তু আর আমার শুধুমাত্র 10⁻14 থাকতেছে না। সো তার মানে আমি যদি এখান থেকে এবার লিখি জাস্ট এই 10⁻14 এর জায়গায় তুমি বসাই দেওয়া 51.3 ইন্টু 10⁻14। সো আমি এখান থেকে ক্যালকুলেশন করলে এবার কিন্তু আর আমার এইচ প্লাসের ঘনমাত্রা 10⁻⁻7 হবে না। এবার আমার এস প্লাসের ঘনমাত্রা তুমি জাস্ট রুট করে দেখো তোমার ভ্যালুটা কত আসে। যেই মানটা আসবে সেই মানটাকে পরবর্তীতে এই যে পিএস ইকুয়াল টু মাইনাস লগ এই বাক্স করে দিবা, করে দিলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, সো তখন তুমি যদি এটার পিএস বের করো, দেখবা এর পিএস এর ভ্যালু আসবে 6.14। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করো ভাইয়া, যে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু পানির পিএইচ এর মান তোমার 7 না, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির পিএইচ এর মান হচ্ছে 6.14। কারণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার কেডাব্লিউর মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমরা কিন্তু আমাদের গত ক্লাসে একটা চার্ট দেখছি যে আমাদের কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কেডাব্লিউর মানটা কত। সো তোমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 25 ডিগ্রি, 50 ডিগ্রি আর 100 ডিগ্রি, এই চারটা ভ্যালু কিন্তু তোমাদের মুখস্থ রাখা উচিত, যেটা আমরা গত ক্লাসে কিন্তু চার্ট থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, তো আমরা এবার হচ্ছে আমাদের আরও দুইটা প্রবলেম সলভ করি। দেখো আমাদের যে দুটো প্রবলেম দেওয়া আছে সেখানে বসে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CH3COH এর অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবকের মান কত? আচ্ছা, এখানে ক্ষারের বিয়োজন ধ্রুবক বের করতে বলছে, বাট আমাকে কি দেওয়া আছে? কে দেওয়া আছে। কে মানে কি জানো? কে মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। আর ভাই কেবি মানে কি? কেবি মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক। হ্যাঁ, তো আমাকে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দিয়ে দিচ্ছে, এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দিয়ে দিচ্ছে, আর এর অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবক বের করতে বলছে। তাহলে ভাই এর অনুবন্ধী ক্ষার কোনটা আগে এটা তোমাকে বুঝতে হবে। দেখো ভাইয়া, একটা অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন সরাইলে তার অনুবন্ধী ক্ষার পাওয়া যায়। তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন যদি সরাই দাও তাহলে কি পাবো? CH3COO মাইনাস, এইটা হচ্ছে একটা ক্ষার। হ্যাঁ, তো একটা অ্যাসিড থেকে
একটা প্রোটন সরাই দিলে যা পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে একটা ক্ষার। তাহলে এই ক্ষারের বিয়োজন ধ্রুবক, মানে এটা তো ক্ষার, তাহলে ক্ষারের বিয়োজন ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করে? কেবি। এই কেবির মান বের করতে বলছে। হোয়ারেস আমার দেওয়া আছে কে, অর্থাৎ এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দিয়ে দিচ্ছে, আর আমাকে এইটার বিয়োজন ধ্রুবক বের করতে বলছে। তো আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এরকম, কে এ ইন্টু কে বি ইকুয়াল টু হচ্ছে কে ডাব্লিউ। কে ইন্টু কে বি ইকুয়াল টু কি বলো তো ভাইয়া? কে ডাব্লিউ। তো আমার এখানে কে ইন্টু কে বি ইকুয়াল টু কে ডাব্লিউ দেওয়া আছে। তো আমি কিভাবে এবার অঙ্কটা করতে পারি? দেখো আমার কে এর ভ্যালু দেওয়া আছে 1.8 10⁻5 ইন্টু কেবির ভ্যালু বের করতে হবে, কেবি ইকুয়াল টু কে ডাব্লিউ। কত ডিগ্রি তাপমাত্রা? 25 ডিগ্রি তাপমাত্রা। আর তোমরা সবাই জানো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কে ডাব্লিউর মান হচ্ছে 10⁻14। সো এখান থেকে ক্যালকুলেশন করলেই কিন্তু আমি কেবির ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো জাস্ট ক্যালকুলেশন করলেই কেবির ভ্যালু পেয়ে যাবা। সেটা মেবি আসবে 5.55 ইন্টু 10⁻10, এরকম একটা ভ্যালু আসবে, 5.55 ইন্টু 10⁻10। ওকে, 5.55 ইন্টু 10⁻10 এরকম একটা ভ্যালু আসবে। ওকে, তো এখন তাহলে কনসেপ্টটা কি দেখলাম আমরা? কে আর কেবি যদি গুণ করি তাহলে কত আসবে? কে ডাব্লিউ আসবে। কে কেবি গুণ করলে কে ডাব্লিউ আসে। ওকে, তো আমরা এই সূত্রটা আমি তোমাদেরকে একটু পরে আরেকটু ইলাবোরেট করে বুঝাবো, সমস্যা নেই। বাট তার আগে তুমি এই ফর্মুলাটা দেখো, এখানে দেখো এটাতে কি বলছে। এই অঙ্কটা যদি তুমি খেয়াল করো, এখানে বলছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CH3COOH এর অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবকের মান কত, যেখানে কে দেওয়া আছে 1.8 10⁻5। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় CH3COOH এর অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবকের মান কত, যেখানে কে দেওয়া 1.8 10⁻5। তাহলে আবারও দেখো ঠিক সিমিলারলি এই CH3COOH এর অনুবন্ধী ক্ষারের বিয়োজন ধ্রুবকের মান বের করতে বলছে, বাট কে দেওয়া কত? 1.8 10⁻5। তো তার মানে এর অনুবন্ধী ক্ষার কোনটা? সেটা হচ্ছে CH3COO-। আর তোমরা সবাই জানো এটা ক্ষার, তার মানে এর বিয়োজন ধ্রুবক হবে কেবি। তাহলে আমাকে কেবির মান বের করতে বলছে। তো আমরা কি জানি ভাই? আমরা জানি কে ইন্টু কেবি ইকুয়াল টু কত? কে ডাব্লিউ। এখন যেহেতু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে দিচ্ছে, তাহলে তোমরাই বলো কে এর মান হচ্ছে 1.8 10⁻5, কেবির মানটা বের করা লাগবে। আর কে ডাব্লিউর মান কত ভাই? আমরা জানি 100 ডিগ্রিতে হচ্ছে 51.3 10⁻14। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এবার আমরা এই কেবির মানটা বের করে ফেলতে পারবো। তার মানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি যে টেম্পারেচার চেঞ্জ হলে কিন্তু আমাদের কে ডাব্লিউর মানটা চেঞ্জ হয়ে যায়। ওকে, সো অঙ্ক তো আমরা করতেই পারবো, বাট এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি সেটা একটু আমি তোমাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে ভাই দেখো, এইটা কি? CH3COOH। ওকে, এইটা কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটা কি বলো? ক্ষার। CH3COH কি? একটা অ্যাসিড। তাহলে এই অ্যাসিডের জন্য বিয়োজন ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করে? কে এ। আর এই যে ক্ষারের জন্য বিয়োজন ধ্রুবক কি দিয়ে প্রকাশ করে? কেবি। তাহলে তুমি বলো এই কে আর এই কেবি তুমি যদি গুণ করো, গুণ করলে তোমার ভ্যালুটা কত আসবে বলো তো ভাই? কত আসবে? কে ডাব্লিউ, রাইট? এই কে আর কেবি গুণ করলে আসবে আমাদের কে ডাব্লিউ। বুঝতে পারছি কিনা? কিন্তু আসলে না ভাই, এটা হবে না। এটা সমান সমান কে ডাব্লিউ না, দিস ইজ রং। তাহলে এবার ঠিকটা কি? আপনি তো মাত্র এটাই বললেন। হ্যাঁ, আমি আসলে এটা বলি না, আমি তোমাকে কি বলছি একটু খেয়াল করো। এই যে CH3COOH এটা কি একটা অ্যাসিড। এর অনুবন্ধী ক্ষার কোনটা? এর অনুবন্ধী ক্ষার হচ্ছে CH3COO-। এটা একটা অ্যাসিড, তাহলে এর জন্য আমরা পাবো কে। এর অনুবন্ধী ক্ষার এটা কি? ক্ষার, তাহলে এর জন্য পাবো কি? কেবি। এই দুইটা যদি গুণ করি তাহলে ভ্যালুটা আসবে কে ডাব্লিউ। এখন একটু বোঝার ট্রাই করো ভাইয়া, এইটা কি ঠিক? ইয়েস, এইটা ঠিক। তার মানে কি দাঁড়াইলো? তার মানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে আমি একটা ডিফারেন্ট অ্যাসিড আর একটা ডিফারেন্ট ক্ষার নিয়ে তাদের কে আর কেবি গুণ করলে কোনোদিন কে ডাব্লিউ হবে না। আমার কি করতে হবে? যেই অ্যাসিড নিবা তার অনুবন্ধী ক্ষার লাগবে, তার অনুবন্ধী ক্ষারের যদি কেবি আর কেবি গুণ করো তাইলে কে ডাব্লিউ হবে। ঠিক সিমিলারলি আমি তোমাকে এখানে বলতে পারি এরকম যে ধরো অ্যামোনিয়া একটা ক্ষার, তাহলে একটা ক্ষারের অনুবন্ধী অ্যাসিড কি? একটা ক্ষার যদি একটা প্রোটন গ্রহণ করে, একটা H+ গ্রহণ করে, তাহলে সেটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড। তাহলে এটা যেহেতু ক্ষার, তাহলে এর জন্য হবে কি বলতো? কেবি। এটা যেহেতু অ্যাসিড, এটা কি হবে বলতো? কে এ। এখন বলো এরা দুজন অনুবন্ধী কিনা? ইয়েস, এরা কিন্তু অনুবন্ধী। তার মানে আমি যদি এই দুটো জিনিস গুণ করি তাহলে কিন্তু আমি লিখতে পারবো কে ডাব্লিউ। এবং এটা কি ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক আছে। তো তার মানে যেটা বুঝলাম যে দুইটা ডিফারেন্ট, একটা ডিফারেন্ট অ্যাসিড আর একটা ডিফারেন্ট ক্ষার, এদের যদি আমি কে কেবি গুণ করি তাহলে কে ডাব্লিউ হবে না। আমার কে ডাব্লিউ কখন হবে? যেই ক্ষার নিব তার অনুবন্ধী অ্যাসিড নিতে হবে,
তাহলে নিয়ে যদি গুণ করি তাহলে কেডব্লিউ হবে, অথবা যেই অ্যাসিড নিব তার অনুবন্ধী ক্ষার নিতে হবে, নিয়ে যদি গুণ করি তাহলে সেটা হচ্ছে আমাদের কেডব্লিউ সমান হবে। ওকে, সো আমরা যদি আমাদের এর পরের প্রবলেমটা দেখি, দেখো কি বলছে, 0.1 মোলার CH3COON এর পিএইচ কত, যেখানে কেবি দেওয়া আছে 1.8 10⁻5। আচ্ছা একটু লক্ষ্য করো ভাইয়া, এই যে CH3COON বলছে, এই CH3COON এর পিএইচ বের করতে বলছে। একটু লক্ষ্য করো, CH3COON এর পিএইচ বের করব আমরা। আচ্ছা আগে বলো এইটা একটা কি? এটা কিন্তু একটা লবণ। CH3COON হচ্ছে একটা লবণ, এটা তোমরা গত ক্লাসে দেখছো। কি ধরনের লবণ ভাই? এটা একটা ক্ষারীয় লবণ। গত ক্লাসে আমরা লবণের প্রকৃতি পড়ছিলাম না, সেখানে কিন্তু আমরা দেখছি এটা দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের লবণ। দেখো এটা হচ্ছে, এটা কিভাবে আসছে, CH3COOH তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আসছে, এটা গত ক্লাসে দেখানো হয়েছে তোমাদেরকে। সো এটা আমাদের একটা ক্ষারীয় লবণ। সো যেহেতু এটা আমাদের একটা ক্ষারীয় লবণ এবং এইগুলা ক্ষারীয় লবণ, এটা কিন্তু ক্ষার না, তার মানে এটা কিন্তু আমাদের দুর্বল ক্ষারের মতো আচরণ করে। তাহলে যেহেতু ক্ষারীয় লবণ ক্ষার, তাহলে এর জন্য কি পিএইচ পাবো না পিওএইচ পাবো? পিওএইচ, রাইট? এবং এটার পিওএইচ ইকুয়াল টু কি হবে ভাইয়া? মাইনাস লগ জাস্ট রুট ওভার অফ কেবি ইন্টু সি, জাস্ট রুট ওভার অফ কেবি ইন্টু সি। পিএইচ ইকুয়াল টু কি আসবে? মাইনাস লগ রুট ওভার অফ কেবি ইন্টু সি। দেখো এটা একটা ক্ষার, বুঝার ট্রাই করো। এটা আমাদের একটা কি? এটা আমাদের একটা ক্ষার, রাইট? তো এটা আমাদের যদি একটা ক্ষার হয় তাহলে এটা আমাদের একটা ক্ষার। তো ক্ষারটা কি ধরনের, সরি এটা আমাদের একটা ক্ষারীয় লবণ। এটা কি? এটা আমাদের কি? ক্ষারীয় লবণ। কি ধরনের ক্ষার? দুর্বল ক্ষারের মতো আচরণ করে। তাহলে ক্ষার যেহেতু, তাহলে পিওএইচ হবে, পিএইচ ইকুয়াল টু কত? মাইনাস লগ রুট ওভার অফ কেবি ইন্টু সি। এখন এই জায়গায় আমাদের কেবির ভ্যালু দেওয়া আছে, বা কেবির ভ্যালুটা আসলে এইটা দেওয়া নাই, আমি একটু কেটে লিখি। তোমাদের কেবির ভ্যালু আসলে দেওয়া আছে এরকম 5.5 ইন্টু 10⁻⁻10 কেবির ভ্যালু এটা দেওয়া আছে। ওকে, সো তুমি কি করবা? দেখো তোমার কেবির মান, এটা ভুল কেবির মান দেওয়া আছে। সো আমরা কি করবো, এই কেবির মানটা এখানে বসাই দিব, তাহলে আমাদের ভ্যালু আসবে মাইনাস লগ, যেহেতু দুর্বল তাই তার জন্য আমাদের সূত্রটা হচ্ছে রুট ওভার অফ কেবি ইন্টু সি। তাহলে কি আসবে? 5.5 ইন্টু 10⁻10 ইন্টু সি। সি কত? ঘনমাত্রা। এর ঘনমাত্রা কত? 0.1। তো আমি বসাই দিই 0.01, বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, সো আমরা যদি এর পরের ম্যাটটার দিকে তাকাই, লক্ষ্য করো পরের ম্যাটটাতে কি বলছে, যে 0.1 মোলার CH3COON, আবারও লবণ, লবণ দেওয়া আছে। এবার কিন্তু অ্যাসিডও দেওয়া নাই, ক্ষারও দেওয়া নাই, লবণ দেওয়া। এর আয়তন 180 ml করলে পিএইচ কত আর কেবির ভ্যালু দেওয়া আছে। দেখো আবার এই কেবির ভ্যালুটা আসলে এটা একটু ভুল কেবির ভ্যালু দেওয়া আছে। এই কেবির ভ্যালু হবে 5.5 ইন্টু 10⁻10। ওকে, তাহলে দেখো 6 ml 0.1 মোলার CH3COON এর আয়তন 180 ml করলে পিএইচ কত? তুমি বলো। আয়তন চেঞ্জ করে ফেলছে না? তো আয়তন চেঞ্জ করে ফেললে এইবার বলো, তুমি বলো এর ঘনমাত্রা কি আর 1 মোলার থাকবে? না, ঘনমাত্রা কি হবে? চেঞ্জ হয়ে যাবে না? তো ঘনমাত্রাটা চেঞ্জ হয়ে কত হবে? দেখো S1V1 ইকুয়াল টু কি? S2V2। তাহলে S1 এর মান হচ্ছে 1, V1 এর মান হচ্ছে 6, S2 এর ভ্যালু আমরা বের করব। V2 এর মান কত? V2 এর মান 180। এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের S2 এর ভ্যালু বের হয়ে গেল। তাহলে আমি S2 জানি, S2 হচ্ছে আমাদের ঘনমাত্রা এত মোলার। আচ্ছা এখন তোমাকে কি বলছে করলে? পিএইচ কত বের করতে বলছে। তো এটা কার? এটা কার? এই যে ঘনমাত্রা পেলাম, এটা কার ঘনমাত্রা? CH3COON এর ঘনমাত্রা। এখন তোমরা বলো এটা একটা কি? এটা একটা লবণ বা কি ধরনের লবণ? এটা আমাদের একটা ক্ষারীয় লবণ। তাহলে ভাইয়া এটা কি ধরনের ক্ষার হিসেবে কাজ করবে? ভাই দুর্বল ক্ষার। তাহলে ক্ষারের জন্য কি পিএইচ হয় না পিওএইচ হয়? পিওএইচ ইকুয়াল টু কত? মাইনাস লগ বা কি আসবে? ক্ষার যেহেতু, তাহলে কি? রুট ওভার অফ কেবি ইন্টু সি। এবার বলো কেবির মান কত? প্রশ্নে দেওয়া আছে। বা ঘনমাত্রা কত? এই যে মাত্র যে ঘনমাত্রা বের করছো মিশ্রণের ঘনমাত্রা, সেটা এখানে বসাই দাও। বসাই দিলেই তোমার অ্যান্সার চলে আসছে। দ্যাটস ইট। তো তার মানে আমরা কি দেখলাম ভাই? দেখো আমার যদি এখন লবণের পিএইচ বের করতে বলে, তাইলেও কিন্তু আমি খুব সহজেই লবণের পিএইচ বের করে ফেলতে পারতেছি। ওকে, তাহলে আমরা অ্যাসিডের পিএইচ যেমন বের করলাম, আমরা ক্ষারের পিএইচ যেমন বের করলাম, আমরা কিন্তু এখন লবণের পিএইচও বের করতে পারবো। তো আমরা আমাদের এর পরের প্রবলেমটাতে যদি যাই, দেখো পরের প্রবলেমটাতে বলছে 0.1 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইডের পিএইচ কত? 0.101 মোলার অ্যামোনিয়াম ক্লোরাইডের পিএইচ কত? আচ্ছা দেখো তো, অ্যামোনিয়াম ক্লোরাইড বলছে ভাইয়া। অ্যামোনিয়াম ক্লোরাইড কি? এটা একটা কিন্তু লবণ। অ্যামোনিয়াম ক্লোরাইড একটা লবণ। কি ধরনের লবণ? অম্লীয় লবণ। অম্লীয় লবণ, এটা আমরা গত ক্লাসে দেখে আসছি। অ্যামোনিয়াম ক্লোরাইড আমাদের একটা অম্লীয় লবণ। এই এর পিএইচ কত? যেখানে অ্যামোনিয়ার কেবি দেওয়া আছে, অ্যামোনিয়ার কেবি দেওয়া আছে 1.8 10⁻⁻5। লবণের পিএইচ বের করতে বলছে। তো
তো ভাই লবণের পিএইচ যদি বাড়ি করতে বলে তুমি এটা কি ধরনের লবণ, এটা আমাদের কি অম্লীয় লবণ, তাহলে এটা কি পিএইচ হবে না পিওএইচ হবে, যেহেতু অম্লীয় লবণ তাহলে পিএইচ। ভাইয়া সেটা কি একদম কিরকম অম্লের মতো কাজ করবে, দুর্বল অম্ল, তাহলে কি হবে মাইনাস লগ তারপরে কি বলো তো ভাইয়া রুট ওভার অফ, এবার কি হবে কেবি হবে না কে হবে, কে ইন্টু সি। এখন ভাই আমি কি ঘনমাত্রা জানি, ইয়েস আমি ঘনমাত্রা জানি 0.01 মোলার। আচ্ছা অ্যামোনিয়ার কি দেওয়া আছে ভাইয়া, কেবি দেওয়া আছে, বাট আমার দরকার কি, আমার দরকার হচ্ছে কে এ, তো আমি কেবি দেওয়া আছে কে বের করব। ভাইয়া তাহলে কিভাবে বের করব, ভাই আমরা জানি যে আমাদের কে এ ইন্টু কে বি ইকুয়াল টু হচ্ছে কে ডাব্লিউ, রাইট। এখন তুমি আমাকে বলো ভাইয়া যে ভাইয়া কে এর মান কত, কে এর মানটা আমাদের বের করা লাগবে, তাহলে কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু হবে কেবি, কেবির মান কত 1.8 10 ইনভার্স 5, আর কে ডাব্লিউর মান কত বলো তো ভাইয়া, ভাই এখানে তো টেম্পারেচার দেওয়া নাই, তাহলে টেম্পারেচার না দেওয়া থাকলে কোনো সমস্যা নাই, 10⁻⁻14ই আমরা ধরবো, কোনো সমস্যা নাই, যেহেতু দেওয়া নাই তাহলে 10⁻⁻14, তাহলে সুতরাং আমাদের কে কত হবে, এখান থেকে কিন্তু আমি কে এর মান পেয়ে যাব 5.5 ইন্টু 10 ইনভার্স 10। ওকে, সো দেখো আমি কিন্তু এবার কে এর মান জানি, তো এই কে এর মানটা এখানে বসায় দাও, আর ঘনমাত্রা তো জানোই 0.1 মোলার, ওই যে 0.01 মোলার, 0.01 মোলার এখানে বসায় দাও, বসাই দিলে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের পিএইচ কত বের হয়ে যাবে। দেখো এটাও কিন্তু আমাদের একটা লবণ এবং এটা ছিল আমাদের অম্লীয় লবণ, তাই এর পিএইচ বের করছি, আগের অঙ্কগুলো ছিল ক্ষারীয় লবণ, তাই পিওএইচ বের করছি। ওকে, সো দেখো আমরা কিন্তু এখন এই লবণের পিএইচটা এখন খুব সহজেই বের করতে পারবো। আমাদের তারপরে যে ফর্মুলাটা বলছে, দেখো পরে যে ম্যাথটা বলছে 0.01 মোলার সোডিয়াম ক্লোরাইডের পিএইচ কত, এখন এটার পিএইচ কীভাবে বের করবো ভাই, এখানে তো আমাদের কেও দেওয়া নাই কেবিও দেওয়া নাই, তাহলে এটা কেমনে বের করবো ভাইয়া, এটা কেমনে বের করবা, এটার পিএইচ কত হবে জানো, এটার পিএইচ হবে ভাইয়া 7। কেন ভাইয়া এর পিএইচ কেন 7, কারণ তোমার এখানে সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে, বলো সোডিয়াম ক্লোরাইড একটা কি ধরনের লবণ, ভাইয়া সোডিয়াম ক্লোরাইড অম্লীয় লবণ না, সোডিয়াম ক্লোরাইড কি ক্ষারীয় লবণ না, সোডিয়াম ক্লোরাইড কি ধরনের লবণ ভাইয়া, সোডিয়াম ক্লোরাইড একটা নিরপেক্ষ লবণ, আমরা গত ক্লাসে দেখছি এটা একটা নিরপেক্ষ লবণ, যেহেতু এটা একটা নিরপেক্ষ লবণ, সো নিরপেক্ষ লবণের পিএইচ কত, পিএইচ হবে হচ্ছে ভাইয়া 7। ওকে, তাহলে ভাই এইগুলার ক্ষেত্রে কেন এরকম হইলো, কারণ এগুলো নিরপেক্ষ লবণ না, এটা একটা অম্লীয় লবণ, আগে যে লবণটা ছিল এটা ছিল আমাদের একটা ক্ষারীয় লবণ। ওকে, সো তার মানে আমরা কিন্তু দেখো এই যে পিএইচ নিয়ে মোটামুটি আমাদের যত টাইপের ম্যাথ আসে আমরা কিন্তু সবগুলা ম্যাথই অলরেডি সলভ করে ফেলছি। আমরা কিন্তু যত আমাদের যদি অতি লঘু হয় তার জন্য কি হবে 10⁻⁷ যোগ করতে হবে, তারপর দুর্বলের ক্ষেত্রে আমাদের কি হবে পলিপ্রোটিক দুর্বল হইলে কি হবে, তারপর আমাদের লবণের ক্ষেত্রে পিএইচ কীভাবে বের করতে পারবো, আমরা কিন্তু সব কিছু দেখে ফেললাম। এবং যদি লঘুকরণ দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে লঘুকরণ করে কিভাবে ঘনমাত্রা বের করে নিয়ে আসতে হয়। হ্যাঁ, তো এই সবগুলো জিনিসই আমরা অলরেডি শিখে ফেলছি, তার মানে আমার কিন্তু এখন আর পিএইচ রিলেটেড কোনো কিছু নিয়ে আর কোনো সমস্যা হবে না। এরপরে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের মিশ্রণের পিএইচ। এতক্ষণ যে অঙ্কগুলো দেখছি সেখানে কিন্তু আমাদের একটাই ছিল, জাস্ট এই সোডিয়াম ক্লোরাইড এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড একটার সাথে কিন্তু আরেকটা মেশানো হয় নাই। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যদি আমরা একটা অ্যাসিডের সাথে একটা ক্ষার মিশাই দেই বা একটা অ্যাসিডের সাথে আরেকটা অ্যাসিড মিশাই দেই তাহলে আমাদের ওই মিশ্রণের পিএইচ কীরকম হবে সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করব।